হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? উফ, কয়জন জয়েন করছেন আমাদের? ভালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো ভালো আছি। মাহফুজ মাদ্রাসি, কি অবস্থা? কেমন আছেন ভাই? ভালো আছেন? শ্যামস আছে আমাদের সাথে, আহমেদ মাসুম আছেন আমাদের সাথে, এমডি আরিফ আলী আছেন, সুমিত হালদার আছেন, শুভ মন্ডল আছেন। যাক ভালো। আমাদের খুবই কঠিন একটা টপিক হলো আজকে প্রত্যয়। জানি প্রত্যয়টা পড়তে গেলে অনেকে সমস্যা লাগে, কিন্তু সমস্যা থাকলে কি হবে, আমাদের বিসিএস প্রাইমারি যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। অংশটা অনেকের কাছে অনেক কঠিন লাগে। ডাস্টার অংশটা একটু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব, যাতে আমরা সহজে পারি। ডাস্টারটা কই রাখলেন? আচ্ছা, পেয়েছি। সবাই খাতা কলম নিয়েছেন তো? ভালো আছেন সবাই? যাক, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। নতুন বছরে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। যেন আমাদের 2020 সালের মতো 20 আর না থাকে, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। এই জন্য সবাই জন্য সবাই আমরা দোয়া করি, তাই তো? যেন আমাদের আর কষ্ট করে এভাবে ক্লাস করা না লাগে, আমরা যেন সবাই ক্লাসরুমে ফিরতে পারি, তাই তো? ক্লাসরুমে ফিরতে পারি, সেটা আমাদের দরকার। আমরা প্রত্যয় শেখার আগে আমাদের শিখতে হবে কোনটা বলেন তো? প্রত্যয় শিখতে হলে কি শিখতে হবে বলেন তো একটু? প্রত্যয় জানতে হলে কোন টপিকটা জানতে হবে, নতুবা আমরা প্রত্যয় কিছুই বুঝবো না। বলতে পারেন কেউ? কোন জিনিসটা জানতে হবে প্রত্যয় শিখতে হলে? না, প্রকৃতি না, প্রকৃতি না, প্রকৃতি না। কেউ পারলেন না? প্রত্যয় শিখতে হলে কি লাগবে? এই যে একজনে বলে দিছে, ধাতু। ভেরি গুড। আমাদের এই ধাতু জিনিসটা শিখতে হবে। ধাতু যদি আমরা জানি, তাহলে আমরা প্রত্যয় শিখতে পারবো, নতুবা পারবো না। এই ধাতু থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে, প্রাইমারিতেও আসে। এই জন্য ধাতু অংশটা আমাদের একটু শিখতে হবে। ধাতু কি? স্টার দিয়ে লেখেন, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। ক্রিয়াপদের ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা, এটা কিন্তু পরীক্ষা আসে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। তিনটা জিনিস বলেছে কিন্তু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়ামূল, আর একটি হলো ক্রিয়া প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। তিনটা বিষয় মনে রাখতে হবে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়ামূল, আর একটি হলো ক্রিয়া প্রকৃতি। লিখছেন? ক্রিয়াপদের মূল অংশে বলা হয়, অপশনে পরীক্ষায় ধাতু দিবে না। আমরা সবাই জানি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, কিন্তু পরীক্ষায় দেখবেন যে ধাতু কথাটা থাকবে না। সেক্ষেত্রে তারা দিয়ে দিবে ক্রিয়ামূল, তখন আমরা ক্রিয়ামূলে টিক দিব। আবার যদি ক্রিয়ামূলও না থাকে, যদি ক্রিয়া প্রকৃতি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রিয়া প্রকৃতিতেও টিক দিতে পারবো। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়ামূল, আর একটি হলো ক্রিয়া প্রকৃতি। পরীক্ষায় আসে ধাতু কয় প্রকার? ধাতু হলো 3 প্রকার। লেখেন, ধাতু হলো 3 প্রকার। এই প্রকার বেদটা কিন্তু বারবার বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা আসে। ধাতু হলো 3 প্রকার। ধাতু হলো, এই প্রকার বেদটা একটু আমাদের জানা দরকার। ধাতু 3 প্রকার। 1 নম্বরে মৌলিক ধাতু। এই পরীক্ষা আসে, মৌলিক ধাতুর আরেক নাম কি? স্বয়ং সিদ্ধ ধাতু। স্বয়ং সিদ্ধ ধাতু মৌলিক ধাতুর আরেক নাম, স্বয়ং সিদ্ধ ধাতু। মৌলিক ধাতু আরেক, 2 নম্বর হলো সাধিত ধাতু। মৌলিক ধাতু আর একটি হলো সাধিত ধাতু। আরেকটি হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। আরেকটি হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু।
তিন প্রকার ধাতু, আর একটি হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। মনে থাকে জানো, ধাতু তিন প্রকার। যদি ধাতু রিলেটেড পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, উত্তর হবে তিন প্রকার, মনে থাকে জানো। ধাতু রিলেটেড একটা কথা লিখে রাখুন যে ধাতু রিলেটেড পরীক্ষায় যদি কোনো প্রকারভেদ আসে, উত্তর হবে তিন প্রকার। যদি পরীক্ষা আসে ধাতু কয় প্রকার, তিন প্রকার। মৌলিক ধাতু কয় প্রকার, তিন প্রকার। স্বাধিত ধাতু স্বয়ংসিদ্ধ ধাতু কয় প্রকার, তিন প্রকার। আহ, কিন্তু যৌগিক বা সংযোগমূলক ধাতুর কোনো প্রকারভেদ নেই আসলে। তাহলে ধাতু হলো তিন প্রকার, মৌলিক ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতু, আর একটা হলো স্বাধিত ধাতু, আর একটা যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু তিন প্রকার, স্বাধিত ধাতু হলো তিন প্রকার। সহজ কথায় ধাতু রিলেটেড পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, উত্তর হবে তিন প্রকার। ধাতু রিলেটেড পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে উত্তর হবে তিন প্রকার। তাহলে মৌলিক ধাতু তিন প্রকার, এইটা হলো তিন প্রকার মৌলিক ধাতু বা সংস, এটাও তিন প্রকার। এক নম্বর হলো বাংলা, দুই নম্বর হলো সংস্কৃত, আর তিন নম্বর হলো বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। মৌলিক ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতু তিন প্রকার, বাংলা, সংস্কৃত, আর একটি হলো বিদেশি। এই তিনটা বিষয় আমাদের জানতে হবে প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে। এবার আমরা শিখব বাংলা ধাতুর আরেকটা নাম খাঁটি বাংলা ধাতু বলে। তাহলে আমরা এই ধাতুটা চিনবো যে বাংলা ধাতু কাকে বলে। লেখেন খাঁটি বাংলা ধাতু বা বাংলা ধাতু। এবার আমরা বাংলা ধাতুটা শিখবো। বাংলা ধাতু কোনটা, যে ধাতুগুলো সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় আসেনি সেগুলোকে বলা হয় বাংলা ধাতু। যেসব ধাতু সংস্কৃত ধাতু থেকে সোজাসুজি আমাদের বাংলা ভাষায় আসেনি সেগুলোকে বলা হয় বাংলা ধাতু। এগুলো পরীক্ষায় আসবে না কখনোই। বাংলা ধাতু চেনার উপায়, এটা লেখেন যে খাঁটি বাংলা ধাতু বা বাংলা ধাতু চেনার উপায়, এটা লেখেন। চেনার উপায় লেখেন, বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু চেনার উপায়। এটা শুধু কাজে লাগবে, চেনার উপায়। কেমনে চিনবো, একটা লিখবেন ধাতুটিকে তুই দিয়ে, তো আজকে তুই রয়েছে, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করতে হবে। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করতে হবে, লেখেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করতে হবে। কথাটা কিন্তু লিখতে হবে তুই। আমি কি বলেছি, তুই। আবার তুমি লেখো না, এটা মজা করে আবার তুমি লেখা যাবে না কিন্তু। যে ধাতুটিকে তুমি দিয়ে, তুমি বলা যাবে না, লিখবেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করতে হবে। বাংলা ধাতু চেনার উপায় হলো ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করতে হবে। যদি দেখেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা মিলে যায়, তাহলে সেটি হবে বাংলা ধাতু। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা মিলে যায়, তাহলে সেটি হবে বাংলা ধাতু। যেমন আমি যদি বলি এরকম, এই তুই, তুই দিয়ে যদি প্রশ্ন করে, তুই চল, তুই ধর, তুই মর, তুই পর, তুই খা। দেখেন এগুলা কিন্তু সব প্রত্যেকটা ধাতুর নিচে একটা হসন্ত, শেষ বর্ণে একটা হসন্ত দিতে হবে। তুই চল, তুই ধর, তুই মর, তুই খা, এগুলা তুই আখ, তুই রাখ, এগুলো সবই হলো তুই রাখ। এই নিচে হসন্ত। তুই দিয়ে প্রশ্ন করলে দেখেন ধাতুটুকু কিন্তু মিলে যাচ্ছে সবগুলা। তুই রাখ, তুই চল, তুই ধর, তুই মর, তুই পর, তুই খা, তুই যা, এগুলো সবই হলো বাংলা ধাতু। এগুলো সব হলো বাংলা ধাতু, এগুলো আমাদের কাজে লাগে
যেমন পরীক্ষায় যদি আসে রাখাল, রাখাল এটা কোন প্রত্যয়? এটা হলো কৃত প্রত্যয়। কেমনে বুঝবো? রাখ এর মূল ধাতুটা হলো রাখ। এই প্রত্যেকটা ধাতুর পূর্বে কিন্তু একটা ধাতু চিহ্ন দিতে হয়, এভাবে আমরা জানি যে প্রত্যেকটা ধাতুর পূর্বে একটা ধাতু চিহ্ন দিতে হয়। এটা রুট চিহ্ন না, এটাকে বলা হয় বাংলায় ধাতু চিহ্ন। প্রত্যেকটা ধাতুর পূর্বে একটা ধাতু চিহ্ন আমাদের এভাবে দিতে হবে। যেমন পরীক্ষা যদি আসে চলন, এ চলনের মূল ধাতু হলো চল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। এই অংশটাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না, এজন্য এগুলোকে বলা হয় ধাতু। সহজভাবে ধাতু মনে রাখার পদ্ধতি হলো, এই ধাতু মানে ভার্বের মূল অংশ। দেখবেন প্রত্যেকটাই কিন্তু ভার্ব বা ক্রিয়া। এখানে ভার্বের কাজ, এগুলো কিন্তু সব ভার্ব। চল, ধর, মর, পর, খা, যা, এগুলো সব কি ক্রিয়াপদ না? দেখেন সবগুলো কিন্তু ক্রিয়াপদ বা ভার্ব। ধাতু মানে মনে রাখবেন ভার্ব। ধাতু আর কিছুই না, ক্রিয়াপদের মূল অংশ অর্থাৎ ভার্বের মূল অংশ, এটাকে বলা হয় ধাতু। তাহলে আমরা বাংলা ধাতু কেমনে চিনবো? এটা কাজে লাগবে যে তুই দিয়ে ধাতুটিকে শুধু প্রশ্ন করব, তাহলে আমরা খাঁটি বাংলা ধাতু বের করতে পারবো। পরীক্ষা যদি দেয় চলন বা মুর, তুই মুর, মর অথবা মুর, মুর মারি মোরানো, এরকম। পরীক্ষায় যদি আসে চলন, কি আসলো? চলন। পরীক্ষায় যদি আসে চলন, এই শব্দটার ভিতরে কোন ধাতু ব্যবহৃত হয়েছে? বাংলা, সংস্কৃত নাকি বিদেশি? তখন আমরা এই চলন এর মূল ধাতুটা হলো চল। চল যে আমি তুই দিয়ে প্রশ্ন করি, তুই চল, উত্তরটা মিলে যাচ্ছে না? একেবারে মিলে যাচ্ছে, তুই চল। তার মানে চলনটা হলো আমাদের, চলনের ভিতরে যে ধাতুটা আছে সেটা হলো খাঁটি বাংলা ধাতু বা বাংলা ধাতু। আমরা ধাতু তিন প্রকারভেদটা যদি পড়ি তাহলে ইজি মনে হবে। আমরা খাঁটি বাংলা ধাতুটা চিনলাম। এরপরে এটা সহজ, এটা তুই দিয়ে প্রশ্ন করব শুধু। এখন লেখেন 2 নম্বর, লেখেন সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতু পরীক্ষায় সংস্কৃত ধাতু আর এক নাম হলো তৎসম ধাতু। সংস্কৃত ধাতু বা তৎসম ধাতু। লেখেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। চেনার উপায় লেখেন, সংস্কৃত ধাতু চেনার উপায়, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর মিলবে না। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর মিলবে না। এগুলো নবম দশম শ্রেণীর বইটা সাথে নিবেন। প্রত্যয় ক্লাসটা করতে বসছেন, অবশ্যই নবম দশম শ্রেণীর বোর্ড বইটা সাথে নিবেন। এখান থেকে ধাতু চ্যাপ্টারটা বের করে সামনে রাখবেন, প্রত্যয় চ্যাপ্টারটা বের করে সামনে রাখবেন, তাহলে পড়তে ধরতে সুবিধা হবে আমাদের। অনেক আপনারা বোর্ডে হয়তো অনেক হবে, এই তো মাহফুজের কাছে আছে, ভেরি গুড। মাহফুজ সবসময় দুইটা জিনিস সাথে রাখবা। মাহফুজ মাদ্রাজি দুইটা জিনিস সবসময় সাথে রাখবা, একটা হলো বই আর একটা হলো বউ। এই দুইটা যেন কখনো হাতছাড়া হয় না, ঠিক আছে? এই দুইটা সবসময় কাছে রাখতে হইব, ঠিক আছে? একটা বই আর একটা হলো বউ। কোন সময় এই দুইটা জিনিস যেন দূরে না থাকে, বই আর একটা বউ সবসময় কাছে রাখতে হবে। তাহলে তুই ধৃত, তুই এস্তা, তুই দ্রুত, তুই গম, তুই গম, তুই পট, তুই শ্রু, এগুলো হলো সব সংস্কৃত ধাতু। এগুলো সবই সংস্কৃত ধাতু। রক্ষ, এগুলো সব সংস্কৃত ধাতু। কি কি? তুই রক্ষ, দেখেন রক্ষ, ধৃ, স্থা, ত্রুত, গম, গট, পট, পট, শ্রু, এগুলোকে বলা হয় সংস্কৃত ধাতু। 19 বই ধাতু চ্যাপ্টারটা দেখেন, এই রকম ধাতু অনেকগুলো লেখা আছে, যে সংস্কৃত ধাতু লেখার পরে এগুলো লেখা আছে, রক্ষ, ধৃ, স্থা, গট, পট, বুধ, এগুলো কিন্তু সব কিন্তু দেয়া আছে, কিন্তু এগুলো তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসবে না বা উত্তরে মিলবে না। ক্রি, তুই ক্রি, এই যে যেমন তুই ক্রি, এরকম।
এইগুলো দেখ একটু তুই দিয়ে প্রশ্ন করেন তো, তুই রক্ষ উত্তর কি মিলতেছে না, একটা উত্তর কিন্তু মিলতেছে না। তুই রক্ষ মিলতেছে না, তুই ধ্রি মিলতেছে না, তুই এস্থা মেলে না, তুই ক্রি মিলতেছে না, তুই ত্রুধ মিলতেছে না, তুই গম মিলতেছে না, তুই পট মিলতেছে না, তুই শ্রু। এই উত্তরগুলো কিন্তু মিলতেছে না। কিন্তু এর আগে খাঁটি বাংলা যে ধাতুটা শিখছিলাম সেখানে আমরা তুই দিয়ে প্রশ্ন করলে কিন্তু মিলেছিল, তুই চল, তুই ধর, তুই মর, তুই খা, তুই যা, মিলতেছিল না। খাঁটি বাংলা ধাতুগুলা কিন্তু ইজিলি, গমের পর ওইটা কি পট, পট শেষেটা পট, রক্ষ ধ্রি স্থা ক্রি ত্রুত, গম পট পট, শ্রু মানে শ্রবণ করার ক্ষেত্রে বসে এই ধাতুটা। এইগুলো দেখবেন 9-10 ব্যাকরণ বই দেয়া আছে। আমি এটা সহজভাবে মনে রাখার জন্য, এগুলো তো আমাদের এখন তো মনে থাকে না এত কিছু, তা কেমনি আমরা সহজে এই অংশটা পারবো। আমি বললাম যে বাংলা ধাতু কি করবেন, শুধু তুই দিয়ে প্রশ্ন করবেন ধাতুটিকে, যদি দেখেন একটু মিলে যায় ধাতুটা তাহলে ওইটা হবে খাঁটি বাংলা ধাতু। আর যদি উত্তর না মেলে তাহলে সেটি হবে সংস্কৃত ধাতু। দেখেন এই সংস্কৃত ধাতুগুলা বেশিরভাগই যুক্ত ব্যঞ্জন থাকে, এরপরে এই যে রিকার থাকে, এই যে দেখেন না একটু কঠিন কঠিন ওয়ার্ড গুলা থাকে সংস্কৃত বা তৎসম শব্দগুলো, এগুলো ধাতুগুলা, এগুলা কিন্তু তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে না। পরীক্ষায় যদি আসে গমন, কি আসলো, গমন, তা গমন অর্থ কি, যাওয়া, গমন অর্থ যাওয়া। যদি বলে গমন শব্দটির ভিতরে কোন ধাতু ব্যবহৃত হয়েছে, তখনই আমি কি করব, পরীক্ষা যদি এরকম আসে গমন শব্দটা এটা কোন প্রত্যয় এভাবে আসতে পারে, গমন শব্দটির ভিতরে কোন ধাতু আছে, তখনই আমি এই গমন শব্দটার মূল ধাতুর কথা মনে করব যে গমন শব্দের মূল ধাতু হলো গম। তখন আপনি গম রে তুই দিয়ে প্রশ্ন করেন, তুই গম, উত্তর কি মিলতেছে, মিলে না, কিন্তু তুই গম হয় না। এরপর দেখেন পঠ মানে পাঠ করা বা পঠন, পঠন বা পাঠ, পঠন, এটাও যদি পরীক্ষা আসে পঠন বা পাঠ, যদি বলে তুই পঠ, এটা কি মিলে, তুই পঠ, তুই পঠ, এই পঠন বা পাঠ এর মূল ধাতু হলো পঠ, তুই পঠ মিলতেছে, মেলে না, কিন্তু তুই পঠ উত্তরটা মিলে না। তারপর শ্রু দিয়ে যদি বলি শ্রবণ, শ্রবণ মানে কি শোনা, তাই শ্রবণ বা শোনা। যদি বলি শ্রবণ, তুই শ্রু, শ্রবণের মূল ধাতুটা হলো শ্রু, তুই শ্রু, উত্তর কি মিলতেছে, তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা মিলতেছে না। এটা সহজ, সহজভাবে একটু আমরা মনে রাখবো যে খাঁটি বাংলা ধাতু যেটা তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা মিলে যাবে ধাতুটির সাথে, সেটা হলো খাঁটি বাংলা ধাতু। আর সংস্কৃত বা তৎসম ধাতু মনে রাখবো, এগুলোর সাথে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তরগুলো মিলবে না। বুঝেছেন সবাই? এর ভিতরে আবার কি লিখলেন আপনারা, 43-এ নিউ ব্যাচের স্টুডেন্ট কিনা, এগুলো লেখার কি দরকার, যে নতুন ব্যাচ তাকে তো নতুন রুটিন দেওয়া হয়েছে, সে নতুন ব্যাচে ক্লাস করবেন, হয়তো আপনারা এখানে অনেকে ঢুকে গেছেন ক্লাস করার জন্য, সমস্যা কি করেন, একটা ক্লাস করলে তো সমস্যা কি, আপনি নিউ ব্যাচের আছেন এখানে ঢুকে গেছেন, পুরাতনদের সাথে করেন প্রত্যয়। এটা নতুন, একেবারে নিউ আজকে না, ও আচ্ছা আচ্ছা, আজকে এটা হলো নিউ ব্যাচ, অনেকে পুরাতন আছে পুরাতন করতেছে, সমস্যা নাই করেন, কারণ এটা না, এটা হলো নতুন ব্যাচ, আমি ভুল বলেছি, নতুন ব্যাচ একেবারে সমস্যা নাই, প্রত্যয় ক্লাস করেন, প্রত্যয় সবার জন্যই দরকার। প্রত্যয় পড়াশোনা করার জন্য কোনো সিরিয়াল মেনটেন করার কোনো দরকার পড়ে না, কারণ প্রত্যয়টা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। প্রত্যয়ের সাথে ধ্বনি বর্ণ শব্দ অক্ষর ভাষা এগুলো দরকার হয় না, কারণ প্রত্যয় জিনিসটা বোঝার একটা বিষয়, কঠিন একটা বিষয়, এটা আমাদের একটু পড়া দরকার, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রত্যয় হলো সবচেয়ে কঠিন একটা বিষয় আমাদের। আমরা জানি সমাস প্রত্যয় ব্যাকরণ এটা তো কঠিন। সমস্যা নাই, আপনারা করেন, আপনারা যে যখন খুশি ক্লাস করেন, সমস্যা নাই, করতে থাকেন এটা। আচ্ছা, আমি কয়টা ধাতু একটু আপনারা নবম দশম শ্রেণীর বই থেকে কিভাবে পড়বেন এটা একটু আমি দেখাই দিচ্ছি, যে সংস্কৃত ধাতুগুলো, কারণ প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই ধাতুগুলো লাগবে। আমি কয়েকটা, যেমন কোন ধাতু কোন অর্থে, যেমন দা একটা ধাতু, এই যে দা হলো এক দয়াকারে দা, এই দয়াকার দা হলো একটা ধাতু। যেমন দাতা, দাতা দাতব্য দায়ী, দাওয়া দাতা দাতব্য দায়ী, কয়েকটা লিখে রাখুন গুরুত্বপূর্ণ গুলো। তারপর হলো বৃদ্ধ,
ব্রিথ একটা সংস্কৃত ধাতু। ব্রিথ, একটা বর্ণ নিচে কখনো হসন্ত দেওয়ার দরকার নেই, দুইটা বর্ণ থাকবে, শেষ বর্ণের নিচে হসন্ত দিতে হবে, এ ধাতু নিচে দিতে হবে। ব্রিথ ধাতুটা বসে বর্ধমানের ক্ষেত্রে, বর্ধমান বা বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু, বর্ধক, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এটা। তারপর খি, নবম দশম শ্রেণী বই থেকে এগুলো মিলিয়ে নিবেন। খি, ক্ষয় পাওয়া যদি ক্ষয় বোঝায়, ক্ষয় বা ক্ষয়িষ্ণু, এক্ষেত্রে মূল ধাতুটা হবে খি। এরপরে আছে গম, গম যেমন গমন, গমন, গন্তব্য, গমন গন্তব্য, এগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার করতে, বা গতি, গতি। এরপরে দৃশ, দৃশ দিয়ে সবচেয়ে অনেক প্রত্যয় আসে। দৃশ্য, দর্শন, দৃশ্য, দর্শন, দর্শক, দৃষ্টি, দৃষ্টি, দ্রষ্টব্য, দৃষ্টান্ত, দ্রষ্টব্য, দৃষ্টান্ত। দৃশ শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, দৃশ শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দৃশ এই ধাতুটা কোন কোন ক্ষেত্রে হয়? দৃশ্য, দর্শন, দর্শক, দৃষ্টি, দ্রষ্টব্য, দৃষ্টান্ত। নবম দশম শ্রেণী বইটা সাথে নিবেন, তাহলে অনেক সুবিধা হবে এগুলো। এরপরে ভি, ভয়ের শিকারে ভি, এটাও একটা ধাতু, হলো ভয় পাওয়া, ভয় অথবা ভীত, এক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা আমি লিখে দিচ্ছি চল, বাকিগুলো আপনারা নবম দশম শ্রেণীর বই থেকে মিলিয়ে নিবেন। চল, চলন, চলন, চলিষ্ণু, চালক। এগুলো একটু পড়তে হবে আমাদের, কারণ এগুলো কৃত প্রত্যয়, যে খাঁটি বাংলা কৃত প্রত্যয়, আমরা জানি প্রত্যয় আছে যে কৃত প্রত্যয় হলো দুই প্রকার, একটা হলো খাঁটি বাংলা কৃত প্রত্যয় আর একটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। এগুলো যখন আমরা পড়বো তখন কিন্তু এগুলো কাজে দিবে। এজন্য আমরা একটু এই নবম দশম শ্রেণীর যে বইয়ে ধাতু চ্যাপ্টারটা আছে সেখান থেকে আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট দেখিয়ে দিলাম, কারণ নতুবা কিন্তু আপনি কৃত প্রত্যয়টা চিনতে পারবেন না। আর প্রত্যয় যদি একবার বুঝে যান দেখবেন ইজি মনে হবে, আজকে ক্লাসটা যারা করবেন তাদের কাছে প্রত্যয় একেবারে ইজি মনে হবে। ভয়, এই ভয় শব্দটার মূল ধাতুটা হলো ভি, ভীত, এর মূল ধাতুটা হলো ভি। দৃশ্য, এর যদি প্রত্যয় নির্ণয় করতে বলে বা ধাতু বের করতে বলে সেটা হবে দৃশ। দর্শনের ক্ষেত্রে মূল ধাতু দৃশ, দর্শকের ক্ষেত্রে মূল ধাতু দৃশ, দৃষ্টি, দ্রষ্টব্য, দৃষ্টান্ত। এই যতগুলো শব্দ লিখেছি এগুলোর মূল ধাতুটা হবে দৃশ। যখন আমরা সংস্কৃত কৃত প্রত্যয় নির্ণয় করব তখন এগুলো সব কাজে লাগবে দেখবেন। দাতা, দাতব্য, দায়ী, এই তিনটা শব্দের ক্ষেত্রে মূল ধাতুটা হলো দয়াকারে দা। বর্ধমান, এই বর্ধমান, বর্ধিষ্ণু, বর্ধক, কোনো কিছু যদি বৃদ্ধি পাওয়া বোঝায় কোনো শব্দের ভিতরে, সেক্ষেত্রে আমাদের মূল ধাতুটা হবে বৃদ্ধ। এই বৃদ্ধ, এই ধাতুটার কথাটার অর্থই হলো বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। এগুলা কিভাবে লাগবে পরীক্ষায় দিয়ে দিবে। বর্ধক, বর্ধক এর শব্দ, এটির প্রত্যয় নির্ণয় করুন। তার বর্ধকের মূল ধাতু এভাবে বের করতে হবে, যেমন বৃদ্ধ, এই ধাতু চিহ্ন দিতে হবে, বৃদ্ধ যোগ অক অথবা নক সমান সমান বর্ধক, এভাবে। এখন দেখেন এটা কি সংস্কৃত, বর্ধক কি সংস্কৃত কৃত প্রত্যয় নাকি খাঁটি বাংলা কৃত প্রত্যয়? আমরা জানি যে খাঁটি বাংলার সাথে মিল থাকবে বাংলা ধাতুটা, আর সংস্কৃত ধাতুগুলো যুক্ত থাকবে সংস্কৃত কৃত প্রত্যয়ের সাথে যুক্ত থাকবে। স্যার মৌলিক ধাতু আর বাংলা ধাতুটা কি রকম পার্থক্য করব কিভাবে একটু বলেন স্যার? মৌলিক ধাতু রে, আগে এটা শিখেন। মৌলিক ধাতু মানে যে ধাতুগুলোকে ভাঙা যায় না, এই মৌলিক ধাতুই তো শিখাইতেছি।
মৌলিক ধাতু আর বাংলা ধাতু তো আর এক না, মৌলিক ধাতুর ভিতরে প্রকারভেদ হলো বাংলা ধাতু। জিনিসটা ডক্টর সানজিদ একটু বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে মৌলিক ধাতুর তিনটা পার্ট, তাই না? আমরা কিন্তু মৌলিক ধাতুগুলোই শিখতেছি। মৌলিক ধাতুর তিনটা পার্ট, একটা হলো বাংলা ধাতু, একটা হলো সংস্কৃত ধাতু, আর একটা হলো বিদেশি ধাতু। এগুলো সবই কিন্তু মৌলিক ধাতু। এই গম এই শব্দটাকেও আর আমরা ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না, খি এটাকেও পারবো না। তেমনি আমরা খাঁটি বাংলা ধাতু বলেছিলাম চল, যেমন চলন ও চলন। আচ্ছা চল, আমি একটা জিনিস এখানে একটু ব্যতিক্রম আছে, সবগুলা তুই দিয়ে প্রশ্ন করলে মিলবে না। যেমন এখানে চল, তুই চল, এই তুই চল, চলন, চলিষ্ঠ, চালক। আবার এটা দেখেন সংস্কৃত, এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু কি ব্যতিক্রম। কারণ এখানে এই চল কিন্তু খাঁটি বাংলা না, কিন্তু উত্তর কিন্তু মিলে যায়, তুই চল মিলে না, তুই চল এটা কিন্তু মিলে। দুই একটা ব্যতিক্রম আছে, তুই দিয়ে প্রশ্ন করলে এটা তো আমার নিজের বানানো, এটা কিন্তু বইয়ের ভাষায় ব্যাকরণ না, এটা জাস্ট মনে রাখার জন্য। কিন্তু তুই দিয়ে দুই একটা ভেজাল লাগবে, তার ভিতরে এই একটা ভেজাল লাগলো, বাকিগুলো ভেজাল লাগবে না। এই চল কিন্তু খাঁটি বাংলা না। আমরা খাঁটি বাংলার ভিতরে যদি তুই চল লিখে থাকি তাহলে চলটা কেটে দেন। আমি কি লিখেছিলাম খাঁটি বাংলা ধাতু চেনার ওখানে তুই চল, তাহলে লিখলে ওইটা কেটে দেন, একটু কেটে দেন। এরকম দুই একটা আমাদের দুই একটা ব্যতিক্রম থাকবে, কারণ সবগুলো তো আর মিলবে না আহামরি। তো ওখান থেকে চলটা কেটে দেন শুধু। খাঁটি বাংলার ভিতরে যেখানে আমরা তুই চল লিখেছিলাম সেটা একটু কেটে দেন। তাহলে এখানে চল কিন্তু আমাদের সংস্কৃত ধাতু, এটা ব্যতিক্রম। স্যার এটা তো তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে, তুই চল মিলে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা ব্যতিক্রম, ব্র্যাকেটে ব্যতিক্রম লিখে রাখেন, এটাকে তুই দিয়ে প্রশ্ন করলে হবে না। এটা হলো মনে রাখতে হবে যে চল ধাতুটা হলো সংস্কৃত ধাতু, কিন্তু বাকিগুলো দেখেন উত্তরে তুই দিয়ে মেলে। তুই ভি, তুই দৃশ, তুই দা, তুই বৃথ, তুই খি, তুই গম, এগুলো কিন্তু তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর মিলে না। এগুলা কিন্তু তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তরগুলো মিলতেছে না। এই জন্য এগুলা কি হবে, এগুলো হলো সংস্কৃত ধাতু। ব্যতিক্রম একটা চল, তুই চল, স্যার এটা তো মেলে। দুই একটা আমরা ব্যতিক্রম ভাবে যেটা মনে রাখবো সেটা ব্যতিক্রম আমরা ঘরে লিখে রাখবো। কি লিখলে ডক্টর মেজো বলছে তুই দায়ী তুই ভীতু, বাহ এরা রোমান্টিক বানানো শুরু করছে। কত রোমান্স, তুই দায়ী তুই ভীতু। যাই হোক, এগুলো হলো আমরা দেখবেন আমরা এই ধাতুটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, কৃত প্রত্যয় পানির মতো সহজ। কৃত প্রত্যয় যখন আমরা নির্ণয় করতে যাব পরীক্ষার হলে দেখলি উত্তর দিয়ে চলে আসতে পারবো। আর একজনে লেখছে তুই বেইমান, ভাই এইখানে বেইমান টেইমান আসবো না, এগুলো মনে রাখার জন্য, এগুলা কোনো বইয়ে নাই তো, এগুলা কোনো বইয়ে দেয়া নাই, বা 9 ব্যাকরণ বইও দেয়া নাই যে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর ধাতুটিকে উত্তর মিলে যায় সেটি হলো বাংলা ধাতু, এ বইয়ে দেয়া নাই কিন্তু। এগুলো আমি সহজভাবে প্রত্যয়টা বোঝানোর জন্য এই টেকনিকটা অবলম্বন করেছি, জাস্ট আর কিছু না। আচ্ছা এইটা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু পড়তে হবে আপনাদের, এগুলো কিন্তু নবম দশম শ্রেণী বই থেকে ধাতুগুলো পড়তে হবে, নতুবা আপনারা ধরতে পারবেন না যে কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়, কোনটা সংস্কৃত কোনটা বিদেশি। এবারে আমরা একটু শিখবো বিদেশি ধাতু। লেখেন বিদেশি ধাতু। আমরা বাংলা ধাতু বের করলাম একেবারে সহজে, তুই দিয়ে প্রশ্ন করলাম ধাতুটিকে, বাংলা ধাতু বের হয়ে গেল। এরপর হলো সংস্কৃত ধাতু, একটু তুই দিয়ে প্রশ্ন করলাম, উত্তরটা মিলল না, তার মানে এটা হলো সংস্কৃত ধাতু। এরপরে আমরা শিখবো বিদেশি ধাতু। বিদেশি বানানটা কি? বয়স্কের বি দয়কার দে তালবসায় রস্বইকার দিছেন তো, না বা তালবসায় দীর্ঘার মারছেন বিদেশি বানানে? বিদেশি বানান কিন্তু বয়স্কের বি দয়কার দে তালবসায় রস্বইকার, বিদেশি। বিদেশি শব্দ সাধারণত হিন্দি আরবি থেকে এগুলো আসছে, ফার্সি থেকে আসছে আমাদের ভাষায়, এজন্য এগুলোকে বলা হয় বিদেশি ধাতু। পরীক্ষায় আসবে নিচের কোনটি বিদেশি ধাতুর উদাহরণ। আমরা কেমনে পারবো, এটা হলো আসল বিষয়, কারণ এখানেও তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো মিলে যায়, এজন্য একটা টেকনিক দিয়ে আমরা মনে রাখবো। লেখেন বিদেশি ধাতুগুলো, লেখেন একটু। সেস, আমি যেগুলো বলবো একটু শব্দগুলো লিখবেন। চয়কারের চে স, যাদের 9-10 বই আছে দেখে দেখে লেখেন সেস, চয়কার চে চ সেস। বয়স্কে ফির ফির, প্রত্যেকটা নিচে হসন্ত দিবেন। সেস, ফির, চাহো, কমা কমা দিয়ে লিখবেন। চয়কার চাহ, চাহো, ডাক, ডাকা ডাক ডাক, টান আট,
টান 8 সরে 8 8 ঠেল ঠয়কা ঠে ল ঠেল ঝুল ঝয়রস্যিকার ঝুল ল ঝুল তারপরে খাট খাট জম ডর টুট জম ডর টুট টুট ভিস বিগর ভিস বিগর লটক লটক এইগুলো বিদেশি ধাতু 12টা 13টা আছে আমি বলে দিচ্ছি চেস চেস মানে চিৎকার করা বা চেঁচানো চেস নিচে কিন্তু একটা হসন্ত দিতে হবে খেয়াল রাখতে হবে চেস মানে চিৎকার করা বা চেঁচানো ফির মানে ফিরে তাকানো এই অর্থে ব্যবহার করা হলো ফির চাহো মানে চাওয়া ডাক মানে ডাক দেওয়া টান মনের টান আছে না একটা টান আট শক্ত করে বাঁধা আট আট অর্থ শক্ত করে বাঁধা ঠেল মানে ঠেলা দেওয়া ঝুল মানে ঝুলে পড়া খাট অর্থ মেহনত করা হর্ষন্ত দেয়া হয় কেন স্যার ধাতুর নিচে ডক্টর সানজিদা শোনো ভালো একটা প্রশ্ন করছেন কিন্তু অনেকে প্রশ্নটা করেন নাই কিন্তু প্রশ্নটা ডক্টর সানজিদাকে ধন্যবাদ অনেকে আসলে মনে মনে রাখছেন কিন্তু অনেকের কাছে মনের প্রশ্নটা কিন্তু ছিল যে আসলে কেন ওখানে একটা হর্ষন্ত দিব এটা প্রশ্ন জাগে কারণ আমরা জানি হিন্দু একটা মেয়ে যদি হাতে শাখা পরে আমরা কিন্তু বুঝে যাই মেয়েটা বিবাহিত কপালে যদি একটু সিঁদুর মারে আমরা কিন্তু বুঝে যাই সে কি বিবাহিত তাই এইটা যে ধাতু এর চেনার জন্য ওর একটা এরকম একটা কি দিতে হইবে টিপ মারতে হইবে মানে এখানে আমি বললাম এই যে জম এই জম যে একটা ধাতু এই ধাতু কথাটা এই জম এখানে আমরা লেখা উচিত ছিল এই ধাতু জম একটা কি ধাতু এই ধাতু কথাটা লেখার দরকার নাই যদি আমি এরে যদি আমি একটা ওই একটা শাখা পরাই দিয়ে একটা টিপ দিয়ে দিই দ্বিতীয় বর্ণের নিচে এই চিহ্নটা দিয়ে দিলাম এখন আর ওই ধাতু কথাটা বলার দরকার নেই তার মানে এই চিহ্নটা দ্বারা বুঝে গেলাম এটা কি এই জম হলো একটা বিবাহিত জম কি বিবাহিত মানে ধাতু এটা কি এটা হলো একটা ধাতু এবার বুঝতে পারলেন সবাই যে ধাতুর চিহ্নটা হসন্ত চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো এটাকে এই হসন্ত না না সরি আমি এটা ভুল বলেছি ধাতু চিহ্ন এইটা এই যে ধাতু চিহ্ন হলো এইটা এই যে রুটের মতো এটাকে বলে ধাতু চিহ্ন আর হসন্ত হলো প্রত্যেকটা ধাতুর নিচে একটা হসন্ত দিতে হবে যেমন জমাট বাঁধা জমাট এই জমাট শব্দটার একটা শব্দ এই জমাট হলো একটা বিদেশি প্রত্যয় যুক্ত একটা ধাতুযুক্ত শব্দ এই জমা যোগ ট জম যোগ ট এরকম যে জম একটা ধাতু থাকে এই ধাতুর নিচে এই ধাতুটা নির্দেশ করার জন্য একটা ধাতু চিহ্ন দিতে হবে আর নিচে হসন্ত হসন্ত দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে এই ময়ের সাথে একটা অ আছে বাংলা ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে যেমন ক খ গ এগুলো প্রত্যেকটার সাথে উচ্চারণে কি আছে ক আর একটা আছে অ ক খ এই হলো খ আর একটা অ এই অধ্বনি আসে কি আসে অ প্রত্যেকটার সাথে অ আছে যদি হসন্ত দিই তাহলে এই অ কথাটা আর উচ্চারণে আসবে না তাহলে আর উচ্চারণে আসবে না যেমন জম আমরা থেমে গেছি এটা একটা ধাতু কিন্তু নতুবা উচ্চারণটা হতো জম জম কিন্তু উচ্চারণটা তো আর জম না যেমন চল একটা ধাতু চল চল একটা ধাতু থেমে যায় এই ধাতুগুলো সাধারণত বদ্যাক্ষর হয় আমরা মুক্তাক্ষর আর বদ্যাক্ষর যখন শিখেছি সেখানে যে চল চল এই বদ্দা CHOL চল এখানে কি চল এই শেষে কনসোনান্ট থাকলে কি হয় বদ্যাক্ষর হয় তার এই চল এটা একটা বদ্যাক্ষর থেমে যায় এই যে এরকম যদি থেমে যায় এটা একটা ভার্ব বা ধাতু এই নিচে একটা হসন্ত দিলে উচ্চারণটা ঠিক থাকে চল কিন্তু নতুবা উচ্চারণ হয় চলো 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 কিন্তু ধাতুটা কিন্তু চলো না স্যার 9 বইতে তো ওইটা ওই চিহ্ন বলা আছে যে প্রকৃতি থাকলে হবে হ্যাঁ ওই প্রকৃতি তো পড়াইনি আমি এখনো
প্রকৃতি ধাতুর পরে আসবে প্রকৃতি। প্রকৃতি আর ধাতু কিন্তু সেম জিনিস, আমি কেবল ধাতু পড়াচ্ছি, প্রকৃতি আর ধাতুর মধ্যে একটু পার্থক্য আছে হালকা, ওটা জিনিসটা একই। সহজ কথা মনে রাখেন, এই একটা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যেমন আমি যদি বলি ঢাকা যোগ আই ঢাকাই, যদি বলি ঢাকা যোগ আই সমান সমান ঢাকাই, এটা কিন্তু একটা নাউন, ঢাকা কিন্তু একটা নাউন, এর নিচে কোনো হসন্ত দেওয়ার দরকার নাই। এটা আমরা কৃত প্রত্যয় তদিত প্রত্যয় যখন আবার আবার বিস্তারিত শিখবো তখন আবার এটা আবার দেখাই দেব। ঢাকা এখানে কোনো ধাতু চিহ্ন নাই, এখানে এটা একটা শব্দ, এখানে কোনো ধাতু চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু যখনই কৃত প্রত্যয় নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের এই চল, থেমে গেছি বদ্ধা করে নিচে একটা হসন্ত দিতে হবে, নতুবা উচ্চারণ হয়ে যাবে চলো চলো চলো, কিন্তু ওখানে চলো উচ্চারণটা হবে না, উচ্চারণটা হবে চল, যেমন তুই চল এরকম। জম যোগটা জমাট গেল এটা, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আমরা বিদেশি ধাতুটা কেমনে মনে রাখবো, এইগুলো যদি আমরা এই যে চেস ফির চাহো ডাক টান আট ঠেল ঝুল খাট জম ডর টুট ভিস বিগর লটক, এইগুলা হলো বিদেশি ধাতু, এগুলা তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যায়। যদি এগুলো একটা দিয়ে দেয় জম বা খাট এটি কোন ধাতুর উদাহরণ, তখন তো আপনি তুই দিয়ে প্রশ্ন করবেন, তুই খাট, তুই ফির, তুই জম, তুই ডর, তুই ঠেল, এগুলো কিন্তু উত্তর তুই দিয়ে প্রশ্ন করলে মিলে যায়। এজন্য এগুলো একটা টেকনিক দিয়ে শিখতে হবে আমাদের। তো একটা টেকনিক লেখেন, একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, লেখেন একটি ছেলে, একটি ছেলে রাস্তায়, একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, চেঁচাইতে ছিল, এই চেঁচাইতে থেকে নিব আমরা চেস। একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, একটি মেয়ে ফিরিয়া চাহিল, একটি মেয়ে ফিরিয়া চাহিল, একটি মেয়ে, এই যে তিনটা বর্ণ যদি থাকে, তিনটা বর্ণের ক্ষেত্রে হসন্ত চিহ্ন দেবেন শেষে, তিনটা বর্ণ যদি থাকে শেষে হসন্ত দিবেন, দুইটা বর্ণ থাকলে দ্বিতীয় বর্ণের নিচে হসন্ত দিবেন, কিন্তু একটা বর্ণ থাকলে কোনো হসন্ত দেওয়ার দরকার নাই। একটা বর্ণের নিচে হসন্ত হবে না, কিন্তু দুইটা বর্ণ হলে শেষ বর্ণের নিচে হসন্ত হবে, তিনটা বর্ণ থাকলে এই শেষ বর্ণের নিচে হসন্ত দিবেন। একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, একটি মেয়ে ফিরিয়া চাহিল, ফিরিয়া থেকে নিতে পারি আমরা ফির। একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, একটি মেয়ে ফিরিয়া চাহিল, ফিরিয়া চাহিল, চাহিল থেকে নিতে পারবো আমরা চাহো। ছেলেটি মেয়েটিকে ডাক দিল, কি লিখবো, ছেলেটি, ছেলেটি মেয়েটিকে ডাক দিল, তো ডাক থেকে নিতে পারি ডাক নিজে একটা ধাতু। কথাটা কি বললাম, একটা ছেলে মনে কর রাস্তায় কি করতেছিল, চেঁচাইতেছিল, একটা মেয়ে ফিরিয়া চাহিল, ছেলেটি কি করলো, মেয়েটিকে ডাক দিল এবং মেয়েটির পা টানিয়া আটিয়া ধরিল, এবং মেয়েটির পা টানিয়া, টানিয়া থেকে নিতে পারবো আমরা টান, এবং মেয়েটির পা টানিয়া আটিয়া ধরিল, আটিয়া থেকে আমরা নিতে পারবো আট, এবং মেয়েটির পা টানিয়া আটিয়া ধরিল, আটিয়া ধরিল। তাহলে কি বললাম, একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, চেঁচাইতেছিল থেকে নিব চেস, একটি মেয়ে ফিরিয়া চাহিল, ফিরিয়া থেকে নিলাম ফির, চাইলে থেকে নিলাম চাহো। ছেলেটি মেয়েটিকে কি করলো, ডাক দিল, ডাক নিতে পারলাম একটা ধাতু, ডাক দিল, এবং মেয়েটির পা টানিয়া আটিয়া ধরিল, টানিয়া থেকে নিলাম টান, আটিয়া থেকে নিলাম আট, কি করলো, আটিয়া ধরিল। এখন একটা ছেলে রাস্তায় চেঁচাইলো, একটা মেয়েকে ডাক দিল, আবার মেয়েটার পা টানিয়ে আটিয়া ধরিল, আটিয়া মানে শক্ত করে জড়াই ধরা, আটিয়া ধরিল। মেয়েটা কি বসে থাকবে, থাকবে না, মেয়েটা তখন কি করলো, মেয়েটি তখন ছেলেটিকে ঠেলা দিল, লেখেন
মেয়েটি তখন ছেলেটিকে ঠেলা দিল। তাহলে আমরা ঠেল পেয়ে যাব। মেয়েটি তখন ছেলেটিকে ঠেলা দিল। ছেলেটিকে ঠেলা, ঠেলা থেকে নিতে পারবো আমরা ঠেল। ছেলেটিকে ঠেলা দিল, মেয়েটিকে ঠেলা দিল। যেহেতু মেয়েটা কি করলো, ছেলেটা যেহেতু তার পাটা জড়াইয়া ধরলো, মেয়েটা কি করলো, তাকে আস্তে করে একটা মারলো, একটা ঠেলা। এরপর যেহেতু ঠেলাটা মারছে, ছেলেটা তো আর বসে থাকবে না। ছেলেটা এবার কি করলো, যে আমি তো তোমার পা ধরে ধরেছি, এরপর পা ধরে আমি ঝুলিয়া পড়িব। তখন কি করলো, মেয়েটি তখন ছেলেটিকে ঠেলা দিল। ছেলেটি এবার ছেলেটি এবার মেয়েটির পা ধরিয়া ঝুলিয়া পড়িল। কি করছে, পা ধরিয়া ঝুলিয়া পড়িল। ঝুলিয়া থেকে নিতে পারি আমরা ঝুল। পা ধরিয়া ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল। কারণ সম্পর্ক জমারই কথা, একটা ছেলে যদি এভাবে রাস্তার ভিতরে একটা মেয়েকে এত সুন্দর করে তার পাটা জড়াইয়া ধরে, ধৈর্য যদি তারপর আবার ঝুইলা পড়ে, মেয়েতে তখন বলতেই হয়, কি আর করার। মেয়েও তখন রাজি হয়ে গেল, বুঝছেন তো। তাহলে মেয়েটা কি করলো, হ্যাঁ পরস্কেরই লয় করলো, পড়িল। না 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 না, ওই পড়িল। হ হ, পড়ে যাওয়ার ক্ষেত্রে পড়িল, ঠিকই আছে। আচ্ছা লেখেন, ছেলেটিকে মেয়েটিকে ঠেলা দিল এবং ছেলেটি এবার মেয়েটির পা ধরিয়া কি করলো, ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর, লেখেন অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল। অনেক খাটাখাটনির পর, তা খাটাখাটনির থেকে ব্র্যাকেটে লিখেন খাট। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে কি হইল, সম্পর্ক জমিল। অনেক খাটাখাটনির পর, খাটাখাটনির ভিতরে কি লিখছেন, খাট। খাট। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল। জমিলর ওখানে ব্র্যাকেটে লেখেন জম। জমিলর ওখানে ব্র্যাকেটে লেখেন জম। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল। জমিলর ওখানে ব্র্যাকেট দিছেন জম, ব্র্যাকেটে লেখেন জম। আর খাটাখাটির ওখানে লেখেন খাট। তা আমরা খাট পাইলাম, জমও পাইলাম। এরপরে দাড়ি দিয়ে লেখেন কিন্তু পিতামাতার ডরে, কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। কিন্তু পিতামাতার ডরে, ডরের ওখানে ব্র্যাকেটে লিখবেন ডর। কি লিখবেন, ডর। কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। এই যে টুটিয়া, টস্কে টু টস্কে টি অন্তে টুটিয়া লিখে ব্র্যাকেটে লিখবেন টুট। টুট মানে কি, শেষ হয়ে যাওয়া। কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল। লেখেন এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল। এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল। এতে মেয়েটির চোখ কি হলো,
হ্যালো, হ্যালো। হ্যাঁ, লিখতে পারতেছেন একটু? একটু টেকনিক্যালি প্রবলেম হয়েছিল হালকায়। আচ্ছা, আপনারা লিখছেন এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল। লিখছেন? ব্র্যাকেটে লেখেন ভিজ, ব্র্যাকেটে লেখেন ভিজ। এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল, এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। ওই বিগড়াইয়া যেখানে লিখবেন ওখানে ব্র্যাকেটে লিখবেন বিগর, এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। বিগড়াইয়া ওখানে ব্র্যাকেটে লিখবেন বিগর, ধাতুটা লিখবেন বস্কের বি গ ডয় শূন্য র, বিগর একটা ধাতু, বস্কের বি গ ডয় শূন্য র, বিগর। এতে ছেলেটির মাথা বিগড়াইয়া গেল, অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। এরপরে লেখেন অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। লটকাইয়া ওখানে লিখবেন লটক, লটকাইয়া ওখানে ব্র্যাকেটে লিখবেন লটক, লটক লটক। লিখছেন? অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। লেখা শেষ? এখন মনে থাকবে বিদেশি ধাতু যদি পরীক্ষায় আসে বিসিএস এ আমরা পারবো, কিন্তু এই গল্পটা মনে করবেন যে পরীক্ষা যদি আসে নিচের কোনটি বিদেশি ধাতুর উদাহরণ, তখনই মনে করবেন যে নাসিসের একটা কথা বলেছিল, রাস্তায় একটা মেয়ের সাথে একটা ছেলের ধাক্কাধাক্কি হয়েছিল, কিছুক্ষণ পর তাদের ভিতর প্রেমও হয়েছিল, আবার প্রেমটা ব্রেকআপও হয়ে গেছিল অবশেষে, এবং দুইজনে ফাঁসিতে লটকাইয়া প্রাণও দিয়েছিল। মনে থাকবে? আবার বলে দিচ্ছি, একটা ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, একটি মেয়ে ফিরিয়া চাহিল, ছেলেটি মেয়েটিকে ডাক দিল এবং মেয়েটির পা টানিয়া আটিয়া ধরিল। এরপর মেয়েটি ছেলেটিকে ঠেলা দিল, ছেলেটি এবার মেয়েটির পা ধরিয়া ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। ট্রাজেডি, তাই না? ট্রাজেডি না? ট্রাজেডি। আরে বাপ, কি দরকার এইসব ফাঁসিতে লটকাইয়া প্রাণ দেওয়া? দরকার আছে? ব্রেকআপ হবে 2 মিনিট পর আরেকটা হয়ে যাবে। আজকাল তো প্রেম ইজিলি হয়ে যায়, ব্রেকআপও হয় ইজিলি, আবার হয়েও যায় ইজিলি। তাহলে আমরা কিন্তু বিদেশি ধাতু শিখলাম, বাংলা ধাতু শিখলাম, সংস্কৃত ধাতু শিখলাম। এখন আমরা একটু দেখি যে প্রত্যয় যে অংশটা একটু যাই আমরা, প্রত্যয় এরপর যে অংশটা থাকে সাধিত ধাতু, ওই সাধিত ধাতুটা আমাদের পরীক্ষায় আসে না। ওটা আমাদের সাধিত ধাতু এমনি পরীক্ষায় ধাতুর অংশ থেকে আসে, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে এই সাধিত ধাতু কাজে লাগবে না, কারণ ধাতু এই চ্যাপ্টারটা আমাদের আবার পড়াতে হবে আপনাদের ব্যাজে, সেখানে বিস্তারিত পড়াবো। আর যদি ধাতু পড়াই আজকে এই 2 ঘন্টা চলে যাবে ধাতু পড়াতে পড়াতেই। এখন আমরা প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করব। লেখেন প্রকৃতি ও প্রত্যয়। লেখেন প্রকৃতি কথাটির অর্থ মূল, অর্থাৎ ক্রিয়ামূল ও শব্দমূল। প্রকৃতি কথাটির অর্থ মূল। প্রকৃতি, এই প্রকৃতি মানে নেচার, এটা লিখবেন প্রকৃতি। প্রকৃতি কথাটির অর্থ মূল, অর্থাৎ ক্রিয়ামূল বা শব্দমূল। প্রকৃতি কথাটির অর্থ হলো মূল, অর্থাৎ ক্রিয়ামূল ও শব্দমূল। ক্রিয়ামূল ও শব্দমূল। প্রকৃতি হলো 2 প্রকার, প্রকৃতি হলো 2 প্রকার। একটা নাম প্রকৃতি বা প্রাতিপদিক। প্রকৃতি 2 প্রকার, নাম প্রকৃতি বা প্রাতিপদিক। প্রাতিপদিক। প্রকৃতি 2 প্রকার, নাম প্রকৃতি, নাম প্রকৃতি অথবা শব্দ প্রকৃতি, নাম প্রকৃতি অথবা শব্দ প্রকৃতি, অথবা আরো একটা বলা যায়
প্রাতিপদিক, প্রাতিপদিক। আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি পরীক্ষায় আসতে পারে, এই ছোট ছোট বিষয়গুলো বিসিএস এ ধরে দেয় কিন্তু। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি অথবা প্রাতিপদিক, আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। এই প্রকৃতি হলো দুই প্রকার। যেমন আমি কিন্তু বলেছিলাম ঢাকা যোগ আই ঢাকাই, এটাকে বলা হয় কোন প্রকৃতি, নাম প্রকৃতি না ক্রিয়া প্রকৃতি? পাবনাই একটা শাড়ির নাম, পাবনা যোগ আই সমান সমান পাবনাই। যেমন পাবনা যোগ আই সমান সমান পাবনাই, এটা কিন্তু একটা তদ্ধিত প্রত্যয়। এখানে পাবনা হলো একটা নাম প্রকৃতি, এই পাবনাকে বলা হয় নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি বা প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, আমরা জানি, কিন্তু বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় পাবনা। এই শব্দটা হলো নাউন, এর সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, এজন্য এটাকে বলা হয় প্রাতিপদিক। আবার এটাকে শব্দ প্রকৃতিও বলা যায়, এটাকে নাম প্রকৃতিও বলা যায়। আমি বলেছি প্রকৃতি হলো দুই প্রকার। আর ক্রিয়া প্রকৃতি কোনটা? কৃত প্রত্যয় অথবা সংস্কৃত প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে, বিদেশি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে, বিদেশি মানে ধাতু নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়া প্রকৃতি ব্যবহৃত হয়। আমি বলেছিলাম গমন, গমন বা শ্রবণ, এই যে শ্রবণ, এটা বিশ্লেষণ করব শ্রু যোগ অন অথবা অনট সমান সমান শ্রবণ। এটাকে এই শ্রু, এই অংশটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, এটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। এই জন্য বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, আবার ক্রিয়া প্রকৃতিও বলা হয়। এই জন্য এই অংশটাকে ধাতু বলা হয়, আবার ক্রিয়া প্রকৃতিও বলা হয়। যেমন আমি যদি বলি চল, আমি আরেকটা বললাম যে বক্তব্য, বচ যোগ তব্য সমান সমান বক্তব্য। এখানে বস হলো একটা ধাতু, এই বস ধাতু, বক্তব্য দেখি তো আমরা, এটা কি? বস হলো একটা ধাতু। যেমন তুই বস, তুই দিয়ে প্রশ্ন করলে এই মিলতেছে না উত্তর, এখানে বস হলো সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতু, এই জন্য বক্তব্যটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। এই বস, এটাকে বলা হয় কি? ধাতু বলা হবে, প্রকৃতিও কিন্তু এটাকে বলা হয়, এটাকে প্রকৃতিও বলা হয়, ধাতু বলা হয়। আবার এটা প্রকৃতির ভিতরে কোন প্রকৃতি? এটা প্রকৃতির ভিতরে হলো ক্রিয়া প্রকৃতি, কারণ বস হলো একটা ধাতু, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, এজন্য বস হলো এখানে ক্রিয়া প্রকৃতি। তেমনি পাবনাই, এখানে পাবনাটা হলো একটা নাউন বা নাম শব্দ এবং এর সাথে কোনো বিভক্তি নাই, এজন্য এটাকে প্রাতিপদিক বলে, এজন্য এটাকে বলা হয় কোন প্রকৃতি? নাম প্রকৃতি। সবাই কি বুঝতে পেরেছেন প্রকৃতি, নাম প্রকৃতি আর শব্দ প্রকৃতিটা? বোঝেন নাই? আর একটু বুঝাই দিই, আমি বুঝতে পারছি, একটু বুঝতে কম, আবার একটু বুঝিয়ে দিচ্ছি প্রকৃতিটা। এই জিনিসটাই আমি আবার এখানে লিখি, বস যোগ তব্য সমান সমান বক্তব্য, ঢাকা যোগ আই সমান সমান ঢাকাই। খেয়াল করুন, এই অংশটাকে বলা হয় প্রকৃতি, বিশেষ রিটেন পরীক্ষায় আসে। প্রকৃতি এই অংশটাকে বলা হয় প্রত্যয়, এটাকে বলা হয় প্রত্যয়। আর এটাকে বলা হয় কি? প্রত্যয়ান্ত শব্দ, এটাকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ, অথবা এই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দটাকে বলা হয় কৃদন্ত পদ, এটাকে বলা, আবার বলা হয় কৃদন্ত পদ। আর তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ বা পদ। ভালো করে একটু খেয়াল রাখুন, এই আমাদের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলে, এই শব্দটা দিয়ে দেয় রিটেন পরীক্ষায় বক্তব্য, ঢাকায় প্রিলি পরীক্ষায় এরকম একটা শব্দ দিয়ে দেয়, চারটা অপশন থেকে আমাদের বের করতে হয় যে বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি নিচের, অথবা আসে বক্তব্য এটি কোন প্রত্যয়, এটি কি খাঁটি বাংলা না সংস্কৃত নাকি বিদেশি নাকি এটা তদ্ধিত প্রত্যয়, এরকম পরীক্ষা আসে সাধারণত।
তাহলে আমরা প্রকৃতি, আবার রিটেন পরীক্ষায় বলে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। এই শব্দটা, তাহলে এখানে প্রকৃতি কোনটা? বস, এই পাশের মাঝখানে প্লাসের এই পাশের অংশটাকে বলা হয় প্রকৃতি। কি বলা হয় এখানে? প্রকৃতি। বস এটাকেও প্রকৃতি বলা হয়, ঢাকা এটাকেও প্রকৃতি বলা হয়। আর এটা হলো কৃত প্রত্যয়। এই উপরের যে বক্তব্য, এটা হলো কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। ঢাকাই হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। এখানে কৃত প্রত্যয় কোনটা? তব্য হলো একটা কৃত প্রত্যয়, আই হলো একটা তদ্ধিত প্রত্যয়, আই হলো একটা তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ। এই ঢাকায় এটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ বা পদ। বক্তব্য এটাকে বলা হয় কৃদন্ত পদ। প্রকৃতি কোনটা? আবার বলি, এই প্লাসের এই পাশে প্রথম যে অংশটা, এটাকে প্রত্যয় প্রকৃতি বলে। এইখানে বস হলো ধাতু, এটা কিন্তু ধাতু, কিন্তু ঢাকা কিন্তু কোনো ধাতু না। বস একাধারে প্রকৃতি, একাধারে ধাতু। এখানে বস একাধারে কি? একাধারে হলো ধাতু, একাধারে হলো কি? প্রকৃতি। প্রকৃতির ভিতরে এটা কোন প্রকৃতি? প্রকৃতির ভিতরে এটা কিন্তু ক্রিয়া প্রকৃতি। এটা কোন প্রকৃতি? এটা হলো ক্রিয়া প্রকৃতি। আর এটা কিন্তু ধাতু না, ঢাকা কিন্তু কোনো ধাতু না, এটা হলো নাম শব্দ। এই জন্য ঢাকাও কিন্তু প্রকৃতি বলা হয়। ঢাকাকে কোন প্রকৃতি বলে? নাম প্রকৃতি, নাম প্রকৃতি। এখানে ঢাকাটা হলো নাম প্রকৃতি, আর বস এটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এই অংশটাকে বলে প্রকৃতি, এই অংশটাকে বলে প্রত্যয়। এই প্রত্যয়ের কোনো নিজস্ব কোনো অর্থ নাই। আমরা জানি প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নাই। এখানে তব্য এর কোনো অর্থ নাই, আই এরও কোনো অর্থ নাই, কিন্তু বস এর অর্থ আছে। ঢাকাও, ঢাকা শব্দটারও একটা অর্থ আছে। এবারে আমাকে একটু কমেন্ট করে বলেন যে প্রকৃতি, ধাতু, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি এটা বুঝতে পেরেছেন কিনা। এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা কিন্তু সামনের দিকে আগাবো, অর্থাৎ প্রত্যয় নির্ণয় করতে যাব। যদি অনেকে অনেকে বুঝতেছেন, আবার অনেকে বুঝতে পারেন না, আমি জানি, কারণ প্রত্যয় তো একটু কঠিন। যাই হোক, তাদের জন্য আমি আবার যখন প্রত্যয় নির্ণয় করব ফাঁকে ফাঁকে আবার এগুলো বলবো। ডক্টর মেজবা কি ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, বুঝতেছেন? এই তো আসেন। সবাই মন খারাপ কেন? হ্যাঁ, আহমেদ মাসুম, আপনাদের মন খারাপ নাকি? হ্যাঁ, সুপ্রিয়া তো ঠান্ডা লাগছে মনে হয়। মিশেলে ঠান্ডা নাই, ও হালকা একটা ড্রেস পরে আছে, ওর সমস্যা নাই, কিন্তু সুপ্রিয়ার মনে হয় যে ঠান্ডা বেশি লাগছে, কারণ ও যে পরিমাণে পোশাক পরছে, হাতের কনুই থেকে কবজি পর্যন্ত, ও শীত নাই, ওর শীত ভাগছে। এদিকে আহমেদ মাসুমও যে পরিমাণে শীত অ্যাটাক করতেছে, বাহ 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 বাহ। ঠান্ডা কি বেশি? হুম, আমার তো রাতে গরম লাগলো, দেখলাম, আমি তো রাতে লঞ্চে আসলাম, দেখলাম অনেক গরম, কিন্তু তোমাদের এত ঠান্ডা কেন? এবার প্রত্যয় লেখেন। প্রত্যয় ইংরেজিতে বলা হয় সাফিক্স। প্রত্যয় লেখেন, প্রত্যয়। এবার আমরা প্রত্যয় শিখব। প্রত্যয় ইংরেজিতে বলা হয় সাফিক্স। এবার প্রত্যয় নিয়ে আমরা শিখে ফেলবো। প্রত্যয়কে ইংরেজিতে বলা হয় সাফিক্স। প্রত্যয়ের একটা সুন্দর একটা সংজ্ঞা বলবো আমি, সংজ্ঞাটা একটু লেখুন। যে সমস্ত অর্থহীন, যে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি যে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে, শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠন করে, বাংলা ভাষায় নতুন শব্দ গঠন করে, সে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে।
লিখছেন? যে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয় বা শব্দ তৈরি করে, সে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। বড় একটা সংজ্ঞা লেখাই দিলাম, মানে এত বড় সংজ্ঞাটা লেখাইলাম, এর ভিতরে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসুক আমরা পারবো। আবার বলে দিচ্ছি, যে সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি করে, সেই সমস্ত অর্থহীন ভিন্ন ভিন্ন বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। লিখেছেন সবাই? সংজ্ঞাটার ভিতরে একটু ভেরিয়েশন নিয়ে আসলাম, কারণ আর জীবনে বলবেন না যে দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। বলবেন দুই বর্ণের মিলনে কি সন্ধি হয়? কখনোই দুই বর্ণের মিলনে সন্ধি হবে না। দুই বর্ণের মিলন, দুই বা ততোধিক বর্ণের মিলনে প্রত্যয় হইতে পারে। আমরা দেখলাম এখানে বর্ণ বা বর্ণের সমষ্টিগুলো মিললে হয় প্রত্যয়, কিন্তু কখনো সন্ধি হবে না, মনে থাকে জানো। সংজ্ঞাটা লিখছেন তো সবাই, তাই তো? আমরা জানি প্রত্যয় হলো সাধারণত কৃৎ প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয় আমরা জানি। এখন কৃৎ প্রত্যয়টা শিখবো। লেখেন কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় লেখেন ধাতু বা ভার্বের পরে, ধাতু বা ভার্বের পরে, তাহলে মনে থাকবে কৃৎ প্রত্যয় লেখেন। কৃৎ প্রত্যয় লেখার পর সামনে লিখবেন ধাতু বা ভার্বের পরে যেসব বর্ণ, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। ধাতু বা ভার্বের, ধাতু বা ভার্বের পরে, ধাতু বা ভার্বের পরে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। ধাতু বা ভার্বের পরে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। লিখছেন? কৃৎ প্রত্যয় তিন প্রকার। কৃৎ প্রত্যয় তিন প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। লেখেন বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। কৃৎ প্রত্যয় তিন প্রকার। বাংলা, সরি, কৃৎ প্রত্যয় দুই প্রকার, খাঁটি বাংলা আরটা সংস্কৃত। কৃৎ প্রত্যয় দুই প্রকার, কিন্তু লেখেন কৃৎ প্রত্যয় দুই প্রকার, বাংলা আরটা হলো সংস্কৃত। বাংলা কৃৎ প্রত্যয় বা খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়, আরটা হলো সংস্কৃত কৃৎ প্রত্যয়। বাংলা কৃৎ প্রত্যয়, আরটা হলো সংস্কৃত কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় হলো দুই প্রকার। আবার বলে দিচ্ছি, বাংলা মানে কৃৎ প্রত্যয় মানে ধাতু বা ভার্বের পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় হলো দুই প্রকার, একটা হলো খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় বা বাংলা কৃৎ প্রত্যয়, আর একটা হলো সংস্কৃত বা তৎসম কৃৎ প্রত্যয়। এবারে আমরা শিখবো বাংলা কৃৎ প্রত্যয়। লেখেন বাংলা কৃৎ প্রত্যয়। এবার পয়েন্টটা লেখেন বাংলা কৃৎ প্রত্যয়। চেনার উপায়, লেখেন চেনার উপায়। ধাতুটিকে মনে আছে তো? ওই যে ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায়, সেটা কি ছিল? বাংলা ধাতু। এই বাংলা ধাতুর সাথে মিল মিল থাকবে আমাদের বাংলা কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে। তাহলে ওই সংজ্ঞাটাই লিখুন, যে ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। বাংলা কৃৎ প্রত্যয়ের ওখানে লেখেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। এবার লিখবেন, পয়েন্টটা লিখবেন এভাবে, লিখবেন যে বাংলা অথবা খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়। এভাবে একটা পয়েন্ট করার পরে লিখবেন যে ধাতুটিকে, ধাতুটিকে তুই দিয়ে, তুই তস্কের তু রস্যই তুই, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে।
ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। তাহলে কিন্তু আমরা অনায়াসে দেখবেন এ যাবৎকালে বিসিএস, নিবন্ধন, ব্যাংক নিয়োগ পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছে আমরা পারবো। আমি বোর্ডে শুধু লিখে দিব, আপনারা দেখবেন যে টাস টাস করে উত্তর বলে দিতে পারতেছেন। তাহলে ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো কি মিলে যাবে, সেটাই হলো খাঁটি বাংলা কৃৎপ্রত্যয়। এরপরে লেখেন সংস্কৃত কৃৎপ্রত্যয়। এরপরে লেখেন সংস্কৃত কৃৎপ্রত্যয়, উদাহরণগুলো আমরা আলাদা করে শিখব। লেখেন সংস্কৃত কৃৎপ্রত্যয় বা তৎসম কৃৎপ্রত্যয়। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। ওই যে আমরা সংস্কৃত ধাতু শিখছিলাম, মনে আছে? ওইটার সাথে এটার মিল থাকবে আর কি। তো এখানে লিখবেন ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরের সাথে মিলবে না। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা মিলবে না। লিখছেন? এতটুকু লিখে রাখুন। এখন যে উদাহরণ এই দুইটা যে আপনারা লিখছেন, এই দুইটা তথ্য লেখার পরে এখানে একটা কাজ করবেন যে সংস্কৃত ধাতু যেটা লিখছেন ওটা বক্স করে একটু আটকাই রাখেন। বক্স করে ওটা আটকাই রাখেন, কারণ ওটা বোঝার জন্য লিখেছি, কারণ সংস্কৃত ধাতুর নিয়ম আছে আরো, ওই নিয়মগুলো আমরা পরবর্তীতে আরো একটু শিখতে হবে। তার আগে আমি জাস্ট আপনাদের একটু বুঝাই দিচ্ছি। এখন আমি দেখি 18তম বিসিএস পরীক্ষা আসছিল যেগুলো, দোলনা লেখেন, দোলনা। 18তম বিসিএস পরীক্ষা আসছিল দোলনা। দোলনা। তারপর লেখেন 38তম বিসিএস পরীক্ষা আসছিল মোরক। মোরক। 18তম বিসিএস পরীক্ষা আসছিল দোলনা। আমি লিখে দিচ্ছি, আপনারা শুধু ওয়ার্ড গুলো লেখেন। কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে নাচন। নাচন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে খেলনা। খেলনা। নিবন্ধন পরীক্ষা আসছে কাদন। এরপরে শুনানি। শুনানি। ফুটন্ত। ফুটন্ত। তারপর আসছে রাখাল। এগুলো কিন্তু সব চাকরি পরীক্ষায় আসছে। রাখাল। রাখাল। তারপর আসছে ডুবন্ত। ডুবন্ত। ডুবন্ত লেখেন, ডুবন্ত, ডস্কে ডু বন অয়তান্ত, ডুবন্ত। ডুবন্ত। ঘাটতি। তারপর লিখবেন ঘাটতি। আর লেখার দরকার নেই, বাকিগুলো আপনারা বই থেকে 9-10 বই থেকে মিলিয়ে নিবেন। এই শব্দগুলো যে কয়টা আমি প্রত্যয় লিখেছি এগুলো কিন্তু সবগুলোই কি আমাদের চাকরি পরীক্ষা আসছে, বিভিন্ন বিসিএস, ব্যাংক নিয়োগ, নিবন্ধন, প্রাইমারি পরীক্ষা আসছে। এখন এইগুলা কিভাবে আসছে পরীক্ষায়, কোনটা দিয়েছে এর প্রকৃতি প্রত্যয় কি, কোনটা পরীক্ষায় আসছে যে এগুলো কোন প্রত্যয়, এইগুলা কি অপশনে ছিল এরকম। ক নাম্বারে দেয়া ছিল বাংলা। বাংলা কৃত প্রত্যয়। খ নাম্বারে সংস্কৃত কৃত প্রত্যয়। গ নাম্বারে দেয়া ছিল তদ্ধিত প্রত্যয়। এরকম বিদেশি দেয়া ছিল। এবারে আপনারাই বলুন, প্রথমে ছিল ডুবন্ত, এটা কোন প্রত্যয়? ডুবন্ত। ডুবন্তটা কোন প্রত্যয় একটু বলেন তো? ডুবন্ত। ডুবন্ত।
আচ্ছা, একটা জরুরি একটা খবর, সেটা হলো, আচ্ছা ঢাকা শহরে এখানে আছেন কে কে? বি নেগেটিভ কারো কি ব্লাড আছে? বি নেগেটিভ, তোমাদের ভিতরে বি নেগেটিভ কারো ব্লাড আছে? ঢাকা শহরে, ঢাকা শহরে কেউ নাই? বি নেগেটিভ ব্লাড লাগে আমাদের মানিকগঞ্জ শাখার যে ব্রাঞ্চ ম্যানেজার আপু, তার খুব কাছের লোক, ঢাকা স্কয়ার হসপিটালে মুমূর্ষু রোগী, এক ব্যাগ বি পজিটিভ ব্লাড লাগবে। আছে নাকি তোমাদের ভিতরে ঢাকা শহরে? আচ্ছা কথা বলে একটু দেখেন একটু। ঢাকা শহরে স্কয়ার হসপিটালে, যে আমরা জানি যে ফার্ম গেট এখান থেকে কাছে স্কয়ার হসপিটালটা, এই স্কয়ার হসপিটালে বি, সবাই কি আপনারা দূরে? হ্যাঁ, মাহফুজের বাড়ি কোথায়? ঢাকা শহরে নাই? হুম, কোথায় আছেন আপনি? হুম, সুনামগঞ্জ না, আপনারা দিয়ে হবে না। এরপরে মিশেল আছে কোথায়? ও বলবে যে আমি স্যার আছি চট্টগ্রাম। হুম, হ্যাঁ বি বি বি, মাহফুজ আছে ভোলায়। স্যার পেশেন্টের ডিটেলসটা পেলে, আচ্ছা দেখেন তো আগেরটা স্যার আমি দেখি, বাট ব্লাড গ্রুপ ও পজিটিভ। না না, ওই আমাদের মানিকগঞ্জ ব্রাঞ্চের থেকে ফোন দিছে তো, কারো কি পাওয়া গেছে দেখেন তো। আমার এ পজিটিভ, আবার ওই যে ব্লাড ফোন দিছে মানিকগঞ্জ থেকে, দেখি ঢাকায়, বাট এ নেগেটিভ, বি পজিটিভ। আসলে ব্লাড খুবই দরকার, আমি আমার মায়ের জন্য একবার ব্লাড তাই পাইতেছি না অনেকদিন যাবত। আচ্ছা তুমি ব্লাড গ্রুপটা কি বললা জানো? ও আচ্ছা আচ্ছা, বি নেগেটিভ, এটা তো কঠিন দেখতেছি। আচ্ছা বি নেগেটিভ বললো, বি পজিটিভ তো আছে অনেকেরই, বি নেগেটিভ তো নাই, ওরা যে কমেন্টস লিখলো কেউই তো নাই। বি নেগেটিভ স্কয়ারে আছে তোমার? হ্যাঁ, তোমার বি নেগেটিভ? না বি নেগেটিভ লাগবে, একটু দেখো তো, দেখো তো আমাদেরই আত্মীয়, অনেকেরই তো পজিটিভ আছে। আমার বরিশালে আমি একটা না কয়দিন ছিলাম দেখো, তারপর আমি বরিশালে এক ব্যাগ ও পজিটিভ ব্লাড পাইলাম না। বরিশাল শহরে আমার আম্মারে যে দিব, মানে ব্লাড যখন দরকার তখন পাওয়া যায় না, নেগেটিভ ব্লাড পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, দেখো যদি থাকে তাহলে একটু ইনফর্ম করে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা এখন দেখেন ডুবন্ত, এটা কি, এটা আপনারাই বলুন, এখানে ডুবন্ত এটা কি বাংলা কৃৎপ্রত্যয় নাকি সংস্কৃত কৃৎপ্রত্যয়, একটু বলুন তো। ডুবন্ত, স্যার বরিশালে ছিল অনেক ও পজিটিভ আমার। আচ্ছা তুমি কি বলছো দেখি, দাঁড়া ওই ওর নাম্বারটা একটু রাখেন তো। কে বললা? সাবিকুন নাহার মিম, সাবিকুন নাহার মিমের নাম্বারটা একটু আমাকে দিও। হুম, এখন? হ্যাঁ, আচ্ছা এই নাম্বারটা উঠে নেন। আচ্ছা দেখেন এই নাম্বার কথা বলে আমাদের মানিকগঞ্জ শাখার, এই নাম্বারটা উঠান। আচ্ছা ও পজিটিভ, রাস্তায় ডাকছে, এই একটু কথা বলো, কথা বলো, যে কখন লাগবে, কথা বলো। আরে কয় রাস্তায় যখন ব্লাড পাওয়া যায় না তখন পাওয়াই যায় না। আমার আম্মাকে শুনুন ডক্টর মেজবা, আমার আম্মাকে আমি এ যাবৎকালে 50 ব্যাগ রক্ত দিয়েছি। আমার আম্মার ব্লাড 4 মাস 5 মাস পর পর দিতে হয় এক ব্যাগ তাকে। তা আমি নিজেও, আমার নিজেরও পজিটিভ, আমি নিজেও অনেকবার দিয়েছি। কিন্তু এবার আম্মায় আমারও পজিটিভ, আমি বললাম আম্মা আমি দেবো, সে আমার দিতেই দিবে না, কয় না তোর এতবার দিয়েছিস যে তোর শরীরে আর রক্ত নাই, আম্মায় বলে। আমি বলি কে বলছে তোমার, এগুলো তো 4 মাস পর পর এমনি দেয়া যায়। আম্মায় বোঝো না, মা তো সন্তানের দিকে তাকাই থাকে, যতই বলি না কেন। কিন্তু আমি তো অনেকবার দিয়েছি আমার মাকেই, কিন্তু মা সে এবার দিবেই না, সে বললে অন্য লাগবো। এখন একবার ও পজিটিভ ব্লাড বরিশালে আমি এই কয়দিন ছিলাম, আমাদের ওই ব্রাঞ্চটা বন্ধ, যার জন্য স্টুডেন্টদের সাথে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু যে পরিস্থিতির ভিতরে অনেক নক করছি, বলে স্যার নাই, স্যার ভয় করে, এই সেই, বুঝো না, এগুলাই।
না, আমার আম্মা আসলে ডক্টর মেজবা, আমার আম্মা ওই আসলে ক্যান্সার আক্রান্ত ছিল তো, এখন ভালো হয়ে গেছে। তার ক্যান্সার ধরা পড়েছিল, অপারেশন, স্টোমাক ক্যান্সার ছিল, এই পিজিতে ভর্তি ছিল। আল্লাহ তাকে ভালো করে দিছে, সে এমনি ভালো হয়ে গেছে। 5 বছর আগে তার ক্যান্সার ছিল। তো এখনো শুধু ব্লাড দিতে হয়, আর কোনো ঔষধ লাগে না। 4 মাস 5 মাস পর শুধু ব্লাড দেই। আচ্ছা, এই ডুবন্ত, ডুবন্তটা কি পারছেন সবাই? বলেন তো। দেখেন, তুই ডুব, আমি বলেছি তুই দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়া? তুই দিয়ে প্রশ্ন করবেন, তুই দিয়া। তাহলে তুই দিয়ে প্রশ্ন হলে কি হয়? তুই ডুব। এখানে দেখেন, ডুব যোগ অন্ত সমান সমান ডুবন্ত। এখন ডুব, এইটা হলো ধাতু। তাহলে এই ধাতুটাকে প্রশ্ন করেন, তুই ডুব, তুই ডুবে যা। তাহলে তুই ডুবে যা, এটা কিন্তু হয়। তুই ডুব মানে তুই ডুবে যা, এটা কিন্তু তুই দিয়ে প্রশ্ন করে উত্তরটা মিলে যাচ্ছে। হ্যাঁ, সবাই শুকর আলহামদুলিল্লাহ, কারণ আমার আম্মাকে ফেরত দিয়েছিল। একটু বলি, আমার আম্মাকে ঢাকা মেডিকেলে রাখছিলাম, ওখানে অপারেশন করানো হয়েছিল। আমার আম্মা ছিল জাস্ট 1 মাস ছিল ঢাকা মেডিকেলে ভর্তি। তা ওখানকার তখন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সভাপতি ছিল সুমন, অনেক হেল্প করছে ঢাকা মেডিকেল ডক্টররা। ওরা অপারেশন করেছে, রাখছিলাম। এরপরে পিজিতে নিয়ে ভর্তি করাইলাম, তারা কেমো দিতে বলে, কিন্তু আমি কেমো দিলাম না, আমার মাও দিবে না। ডাক্তাররা বললো পিজির যে ডাক্তার নজরুল ইসলাম সার্জারি, তারে আবার দেখাইলাম, তারা বলে যে না, কাজ হবে না, বাসায় নিয়ে যান। হয় কেমো দেন, নতুবা বাসায় নিয়ে যান, বয়স হয়েছে তো। কিন্তু আমি হোমিও ওষুধ খাওয়াইছিলাম, শুধু অনলি হোমিও চালাইছিলাম, তাতেই হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ, বাকিটা আল্লাহ ইচ্ছা। এখন আর কোনো ওষুধ লাগে না, শুধু 4 মাস 5 মাস পরে শুধু ব্লাড দিই একবার। আমার আম্মা একেবারে পরিপূর্ণ সুস্থ আছে, আল্লাহ তাকে বাঁচাই দিয়েছে। আচ্ছা, ফুটন্ত, ফুটন্ত তাহলে মূল ধাতুকে ফুট, কয় তুই ফুট, বলে না তুই ফুট, মিলে কিন্তু, তুই দিয়ে প্রশ্ন করলে মিলে, তুই ফুট। তাহলে ফুট যোগ অন্ত সমান সমান ফুটন্ত। এই ধাতুটাকে, এই যে ফুট, তুই ফুট, মিলতেছে। আপনি এইরকম বিশ্লেষণও আসতে পারে। আবার এভাবে যদি আসে, আপনি জাস্ট যদি নাও জানেন, আপনি অর্ধেক ধরেন। যদি ধাতু, স্যার আমি তো ধাতু চিনি না, যদি না চিনেন অর্ধেক ধরবেন। যে ডুব ধরেন, তুই ডুব, মিলতেছে। তুই ফুট, মিলতেছে। তুই শুন, মিলতেছে। তুই খেল, মিলতেছে। তুই মোর, মিলতেছে। তুই দোল, মিলতেছে। তুই নাচ, তুই কাঁদ, তুই রাখ, তুই ঘাট। তারপরে কিন্তু দেখেন প্রত্যেকটা উত্তর কিন্তু মিলতেছে। আপনি ধাতু জানেন না, ধাতুগুলা কি জানেন না, তারপরও কিন্তু কি দেখেন, আপনি কিন্তু পারতেছেন পরীক্ষার হলে। যেটা হলো বাংলা কৃত প্রত্যয়। কেমনে জানলেন? আপনাকে বুদ্ধি তো শিখাইয়ে দিছি যে প্রথম দুইটা শব্দরে তুই দিয়ে প্রশ্ন করবেন, যদি উত্তর মিলে যায় তাহলে হবে বাংলা কৃত প্রত্যয়। এবার শুনানি, তাহলে এটা বিশ্লেষণ করেন, শুন যোগ আনি, মানে সন্ধি বিচ্ছেদের মতো। শুন যোগ আনি, শুনানি। যেমন তুই শুন, মিলতেছে কিন্তু। তুই মুরুক, স্যার মরক কি হবে ডক্টর সানজিদা? মোরক, মোরক তো হয়তো এখন লিখবো, একটা পরে পরে আসবে। খেল না, তুই খেল, তাহলে কি হবে? খেল, ধাতুটা হলো খেল যোগ অনা সমান সমান খেল না। তুই খেল, তুই দিয়ে প্রশ্ন করে উত্তর কিন্তু মিলতেছে। এরপর মোরক, মূল ধাতুটা হলো মুর, এটা 38তম বিশেষ পরীক্ষা আসছিল মুর। তুই মুর, মুর মানে মোরানো, তুই মোর মানে মোরানো। তুই মুর মানে, এখানে মুর মানে মোরানো। আমরা জানি মোরক বলি কাকে? আমরা কাউকে যদি কোনো কিছু গিফট করি, ওটা মোরানো হয় কিন্তু এটা। তা মুর যোগ অক, মোরক। তুই মুর মানে তুই মোরা, এরকম। দোলনা, এ মূল ধাতুটা হলো দুল। এ দুল আবার মেয়েদের কানের দুল না কিন্তু, এই দুল মানে ও দোল খাওয়া। এ দুল মানে কি? দোল খাওয়া। আবার মেয়ের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট দুল দেয় কানে, ওইটা না কিন্তু আবার। তাহলে দুল যোগ অনা সমান সমান কি? দোলনা। এই পাশে স্যার আপনি যে বলতেছেন, এই পাশের এই প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নাই, এগুলা উচ্চারণ অনুসারে আপনি একটা বসাই দিলেই চলে, এগুলা কিন্তু কোনো অর্থ নাই প্রত্যয়ের। তাহলে দুল যোগ অনা দোলনা, দুল মানে দোল খাওয়া, মূল ধাতুটা হলো দুল। দোলনার ক্ষেত্রে নাচন, মূল ধাতুটা হলো নাচ, নাচ যোগ অন, তাহলে এখানে নাচ। তুই নাচ, তুই নাচ, মিলতেছে কিন্তু। কাদন, মূল ধাতুটা হলো কাদ, তাহলে কাদ যোগ অন, কাদন। তুই কাদ, কাদ মানে কান্না করা। রাখাল, মূল ধাতুটা কিন্তু রাখ, রাখ মানে রাখে যে, তা রাখ যোগ আল সমান সমান রাখাল।
তুই দিয়ে প্রশ্ন করি, তুই রাখ, উত্তর কিন্তু মিলতেছে। ঘাটতি, ঘাট যুক্তি ঘাটতি, যেমন তুই ঘাট। এবার আমাকে একটু বলেন, বিগত বিশেষ পরীক্ষায় যেগুলা বা চাকরি পরীক্ষা এগুলো যে আসছিল, এগুলো কি কঠিন ছিল? কঠিন ছিল না, কিন্তু আমরা শুধু তুই দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা খাঁটি বাংলা কৃৎপ্রত্যয় বের করতে পারবো। এরপরে হলো সংস্কৃত কৃৎপ্রত্যয়টা শিখবো। সংস্কৃত কৃৎপ্রত্যয় লেখেন, সংস্কৃত কৃৎপ্রত্যয়। এবার একটু সংস্কৃত কৃৎপ্রত্যয়টা আবার লেখেন। সংস্কৃত কৃৎপ্রত্যয় যেগুলো আসছে, আমি সেগুলো চাকরি পরীক্ষায় যেগুলো আসছে আমি আপনাদের একটু লিখিয়ে দিচ্ছি বোর্ডে, যেগুলো চাকরি পরীক্ষায় বিসিএস পরীক্ষা আসছে, তাহলে দেখবেন পারবেন। দর্শন, দর্শন। আর সংস্কৃত কৃৎপ্রত্যয় মনে আছে তো, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসবে না, মনে আছে না? সংজ্ঞাটা কি লিখছিলাম? এটা কিন্তু আমি নিজে বানিয়ে দিছি সংজ্ঞাটা, যে ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসবে না। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো, স্যার ঢাকা কলেজ বাঁধনের নাম্বার যোগাযোগ করতে দেখতে পারেন, ওইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। কি কথা বলছেন জানাবে? আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা একটু উঠে রাখেন তো এটা। আচ্ছা, দর্শন। তারপরে যেগুলো আছে, যেগুলো আসছে দর্শন, দর্শন। তারপর লিখবেন নিবন্ধন পরীক্ষা আসছে বক্তব্য, নিবন্ধন পরীক্ষা আসছে বক্তব্য। এরপর আসছে কর্তব্য, কর্তব্য। প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে বর্ধিষ্ণু, প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে বর্ধিষ্ণু। তারপর আসছে নয়ন, নয়ন। তারপর সমাজ সেবা অধিদপ্তরে আসছে গমন, গমন। এরপরে 12তম বিসিএস পরীক্ষা আসছে পাঠক, পাঠক। এরপরে আসছে নায়ক, নায়ক। এরপরে আবার মুক্তি, নিবন্ধন পরীক্ষা আসছে মুক্তি, মুক্তি। আবার নিবন্ধন পরীক্ষা আসছে উক্তি, উক্তি, উক্তি। তারপর আসছে জয়, এরপর আসছে প্রেম। প্রধানমন্ত্রী কার্যালয় পরীক্ষা আসছে প্রেম, প্রধানমন্ত্রী কার্যালয়ে কত প্রেম আছে, বাহ। এরপর আসছে প্রেম। এরপর আসছে রাধুনী। প্রাইমারি পরীক্ষা আসছে বিকৃত, প্রাইমারি পরীক্ষা আসছে বিকৃত। এরপর বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে বাঁধন, বাঁধন। পল্লী বিদ্যুতের এডিতে আসছে সৃষ্টি, সৃষ্টি। এরপরে আসছে চালক। যাই হোক, এই কটা আমি দিচ্ছি, এই কটা একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি বললাম সংস্কৃত কৃৎপ্রত্যয় কি তুই দিয়ে প্রশ্ন করলে কোনো ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটার সাথে মিলবে না, সেটা হলো কোনটা? সংস্কৃত কৃৎপ্রত্যয়। তাই পরীক্ষায় আসছে পাঠক। আপনি তুই পাঠ, এটা কি মিলে? তুই পাঠ মিলে, বা তুই পট মিলে না। তুই দর্শ মিলে নাকি?
আমি এটাকে পাঠক, পট যোগ অক অথবা নক সমান সমান পাঠক। এর পূর্বে তো ধাতু চিনতে, তুই পট মিলতেছে, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে মিলতেছে না, তুই পট মেলে না কিন্তু, কথা বলেন মিলে, মিলতেছে না কিন্তু, তুই পট মেলে না, এই জন্য এটা কি হয়ে যাবে, সংস্কৃত কীট প্রত্যয়। এরপরে দেখেন দর্শন, মূল ধাতুটা হলো দৃশ, তাহলে দৃশ যোগ অন দর্শন, তা তুই দৃশ মিলতেছে না, ধাতুটাকে প্রশ্ন করলে মিলে না, তুই দৃশ মিলতেছে না। এরপরে বক্তব্য, বস যোগ তব্য, তাহলে বক্তব্য বস, তুই বস, এখন তুই বস, এই বস কিন্তু অফিসের বস না, বিও ডাবল এস যে বস, সেই বস বানান কিন্তু ব আর দন্ত স, কিন্তু এখানে বলছে তুই বস, একটা ধাতু তুই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা মিলতেছে না, তার মানে এটা সংস্কৃত কীট প্রত্যয়। এরপরে কর্তব্য, দেখেন ক্রি যোগ তব্য কর্তব্য, তুই ক্রি মিলতেছে না। বর্ধিষ্ণু, মূল ধাতু হলো বৃদ্ধ, এটা কিন্তু 9-10 বই থেকে পড়বেন এই ধাতুগুলো, নাহলে কিন্তু পারবেন না, এগুলা পড়তে হবে 9-10 থেকে। বৃদ্ধ যোগ ইষ্ণু সমান সমান বর্ধিষ্ণু। এবার তুই বৃদ্ধ মিলতেছে না কোনো। নয়ন, এর মূল ধাতুটা হলো নি, নি যোগ অ, নয় দীর্ঘিকারে নি, তুই নি, এটাও তুই দিয়ে প্রশ্ন করলে মিলতেছে না। গমন, মূল ধাতুটা হলো গম যোগ অন অথবা অনট, গমন, তুই গম মেলে না। নায়ক আর নয়নের ক্ষেত্রে মূল ধাতুটা হবে নয় দীর্ঘিকারে নি, নবম দশম শ্রেণী বই কিন্তু এগুলো দেয়া আছে যে নায়ক আর নয়ন এই দুইটার ক্ষেত্রে মূল ধাতুটা কিন্তু নয় দীর্ঘিকারে নি, এটা ভালো করে টিক দিয়ে রাখেন, কারণ নয়ন নায়ক, নৈ যোগ অক সমান সমান নায়ক, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ, এই নায়ক কিন্তু সন্ধি গঠিত শব্দ এবং প্রত্যয় গঠিত শব্দ, ভেজাল লাগে আমাদের পরীক্ষার হলে, চারটা অপশনের ভিতরে নইও দেয়া থাকে, ভুলে আমরা টিক দিয়ে আসি নই যোগ অক। সুপ্রিয়ার ঘুম পাইছে বুঝছি, ও রাতে ঘুমায় নাই, বুঝছো, সুপ্রিয়ার অনেক ঘুম পাইছে, ও সারা রাত পরে। তাহলে এখানে নায়ক কি হবে, নিযোগ অক সমান সমান নায়ক, নয় দীর্ঘিকারে নি, নায়কের ক্ষেত্রে মূল ধাতু নি, নয়নের ক্ষেত্রে মূল ধাতু নি, নিযোগ অক সমান সমান নায়ক। মুক্তি, মূল ধাতুটা হলো মুস, ময়ূরস্য করে মু চ, মুদ যোগ তি সমান সমান মুক্তি। দেখুন একটা সাথেও এখানে এই যে ধাতুগুলো আছে, তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর মিলবে না, এই যে মুস তুই মুস মিলতেছে না কিন্তু, এই ধাতুগুলোকে তুই দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর মিলতেছে না কিন্তু। এরপরেও আপনি যদি এই স্যার এই ধাতুগুলোই তো আমি পারি না স্যার, বিশ্লেষণই তো পারি না, অনেকের প্রশ্ন মনে, তখন পরীক্ষার হলে কি করবেন, তখন আমি বললাম যে প্রথম আপনি দুইটা বর্ণ নেন, এখানে আছে দর্শ, তুই দর্শ তাও মেলে না, তুই বক্ত তাও মেলে না, তুই কর্ত তাও মেলে না, মেলে, দেখেন এখান থেকে আমি ধরেছি তাও কিন্তু উত্তর মেলে না। আপনি বলবেন তুই কর্ত মেলে না, তুই বর্ধি মেলে না, তুই নয়, নয় মানে নয়, নয় একটা সংখ্যা হতে পারে না, তুই গম, তুই নাই, তুই মু মিলতেছে না। তার আমি বললাম যে ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না মেলে, তাহলে সেটি হবে সংস্কৃত কৃত প্রত্যয়। বুঝতে পেরেছেন সবাই? পরীক্ষার হলে পারবেন কোনটি খাঁটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ আর নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ, পারবো আমরা? যদি না পারেন কি আর করুম কও, এত সহজ ভাবে বুঝাই দিলাম, 9-10 বই পড়তে হবে। নবম দশম শ্রেণীর বই। আচ্ছা আগামীকাল আপনাদের সাথে কি আমার ক্লাস আছে বলেন তো একটু? হ্যাঁ, এই ব্যাজে, আপনাদের ব্যাজে আগামীকাল আমার ক্লাস আছে, মানে কয়টায় ক্লাস, মানে টপিকটা কি বলো তো একটু, টপিকটা কি কালকে আপনাদের এই ব্যাজের, এই সকাল 10টার ব্যাজের আগামীকাল ক্লাসের টপিকটা কি একটু বলো তো, একটু রুটিনটা দেখে বলো তো, তাহলে আমি আবার ওইভাবে পড়াতে হবে আমার, দেখি একটু দাঁড়াও, কারো কাছে রুটিন নাই না? কালকে, আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, 10টায় আছে ভাষা ধ্বনি বর্ণ, উফ, সম্ভব না, ভাষা ধ্বনি বর্ণ ভেজাল লাগছে। ও
কালকে নতুন ব্যাচে আছে ভাষা ধ্বনি বর্ণ, সম্ভব না। আচ্ছা, এই একটু কথা শোনেন, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন এটা এই নতুন ব্যাচে আছে, আগামীকাল আছে কিনা? না, এই প্রত্যয়ের ভিতরে আরো ডিপলি একটু জিনিস আছে, তাহলে আগামীকাল ওই শ্রীকৃষ্ণের ভিতরে আধা ঘন্টা প্রত্যয়টা শিখাই দিতাম ক্লাসের শেষে, তাহলে সুবিধা হতো। এটা শেষ করতে অনেকক্ষণ লাগবে, এই জন্যই তো বললাম যে হয় কারেন্টের অবস্থা খারাপ। আচ্ছা, আমরা শিখলাম কৃত প্রত্যয় গেল। আচ্ছা, এগুলা কি আমার ভাঙে দেওয়া লাগবে না পারবেন? এই পাশের গুলো পারবা? চল যোগ অক চালক, সিঁড়ির যুক্তি সৃষ্টি, বদ যুক্তি উক্তি, বি যোগ অল জয়, পারবা না এগুলো বই থেকে লিখতে? পারবেন এগুলো? স্যার ভেঙ্গে দেন, আমি ভেঙ্গে দিব, তারপর তোমরা খাবা, খাও, কি আর করার। স্যার বাঁধন, বাদ যোগ অন বাঁধন, এটা কি হবে? হ্যাঁ হয়েছে তো বাঁধন, তুই বাঁধ, তুই দিয়ে প্রশ্ন করলে তো উত্তর মিলে, বাঁধন হবে তো। এগুলো আপনারা নিজেরা 9-10 বই দেখে ভাঙেন, আমি তাহলে একটু সামনে আগাই। এই যে প্রিয় যোগ ইমন সমান সমান প্রেম, জি যোগ অল জয়, এই যে জয় হবে, এই যে জি, মূল ধাতুটা হলো জি, জি যোগ অল জয়, উক্তি, বদ যোগ তি উক্তি, সৃষ্টি, সৃষ যোগ তি সৃষ্টি, চল যোগ অক চলক, এরকম। প্রিয় যোগ ইমন সমান সমান প্রেম, আর জানে কি ছিল, বিকৃতটা একটু ভেঙে দিই, বিকৃতটা একটু ব্যতিক্রম, বি মাইনাস রুট ওভার ক্রি যোগ ত, এলো বিকৃত। আর প্রেম হলো প্রিয় যোগ ইমন, এটা হলো প্রিয় যোগ ইমন প্রেম। বাঁধন, বাদ যোগ অন বাঁধন, বাঁধনটা তো একদম লেখাই হয়েছে, বাদ যোগ অন সমান সমান বাঁধন। আচ্ছা, আবার দেখো চালক মানে যে চালনা করে, তা চল যোগ অক, চালনা কিন্তু চল যোগ অক সমান সমান চালক। আচ্ছা, চালকের ক্ষেত্রে মূল ধাতুটা কি চল না চাল? চল যোগ অক মানে চালক, মানে যে চলে যে বা চালনা করে যে, শ্রীস যুক্তি, এই যে দন্তস্বয় রিকার বর্গীয় জয় নিচে হসান্ত, শ্রীজ যুক্তি সৃষ্টি, বস যুক্তি উক্তি, জি যোগ অল জয়, প্রিয় যোগ ইমন সমান সমান প্রেম, বি, এখানে বি মাইনাস তারপর ক্রি যোগ ত, এলো বিকৃত। স্যার চালক তো মিলে যায়, তুই চল, ওই যে চল ধাতুটা ব্যতিক্রম লেখাইছিলাম মনে আছে? আমি কিন্তু এর আগেই লেখাইছিলাম যে দুই একটা ব্যতিক্রম আছে, তার ভিতরে চাল আছে একটা, ওই যে চল, চল ধাতুটা ব্যতিক্রম, ওটা সংস্কৃতটা মনে রাখবা, গোল দাগ দিয়ে লিখবা, এটা তুই দিয়ে মেলে না। এই যে আরেকটা পাওয়া যায় তুই বাদ, আর তুই চল, এই বাদ এটাও ব্যতিক্রম লিখে রাখেন, বাঁধন তুই বাদ, তাহলে বাদ যোগ অন, এটাও ব্যতিক্রম লিখে রাখেন, এটাও ব্যতিক্রম, তুই দিয়ে প্রশ্ন করা ব্যতিক্রম, 19 বইটা মিলাবেন, যে তুই দিয়ে প্রশ্ন করলে যদি না মেলে ওইটা ব্যতিক্রম, যেমন বাঁধন একটা, আর চালক এটা পাশেও ব্যতিক্রম লিখে রাখেন, কারণ এটা তুই দিয়ে প্রশ্ন করলে মিলে যায়, সবগুলো তো আর মিলবে না। রাধুনি, রাধ যোগ উনি রাধুনি, তারপর রাধুনিও কিন্তু মেলে, রাধ, রাধ যোগ উনি সমান সমান রাধুনি, এই যে রাধুনি, তুই রাধ, এটাও মেলে কিন্তু, এই বাদ রাধ এটাও লিখে রাখেন পাশে ব্যতিক্রম। দুই একটা ব্যতিক্রম আছে, এটা খাতায় যদি লাল কালি দিয়ে আমরা ব্লু কালার দিয়ে লিখে রাখি, তাহলে তুই দিয়ে ওগুলা মনে রাখতে পারবো আমরা একটু। গায়ক কি হবে?
ওই নায়ক আর গায়ক কিন্তু একই জিনিস, এগুলো সূত্র পড়াইতে চাইছিলাম কিন্তু সমাজ সাথে মিলাতে পারছি না। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিব দিব, একটু ওয়েট। গৈযোগ অক অথবা নক সমান সমান গায়ক, এগুলো বইতে আছে, বই দেখে আপনারা বিশ্লেষণ করে নেন। আমরা এবার একটু ক্লাস তো যেহেতু ঝামেলা করতেছে। স্যার তুই মুস, এইটা কি? তুই মুস কই আবার পাইলা? সহজ কথা, আপনি 9-10 বই দেখে, আমি জাস্ট একটু নিয়ম শিখাই দিলাম, 9-10 বই থেকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর প্রত্যয় যদি না পড়েন তাহলে পারবো না। আমি কি আর একজনে কি, কেউই পারবে না, কারণ প্রত্যয় এগুলো পড়তে হবে আপনাদের। আমি জাস্ট একটু শিখাই দিলাম, আপনারা এগুলো 9-10 বই থেকে ওগুলো সাজাবেন সুন্দর করে। সংস্কৃত কীট প্রত্যয় গুলো সাজাবেন, এই খাঁটি বাংলা কীট প্রত্যয় গুলো যেগুলো পরীক্ষা আসে কঠিন কঠিন গুলো সাজাবেন, এই বিশ্লেষণ গুলো একটু পড়বেন। স্যার সমাসের বাকি অংশটুকু কবে হবে স্যার? আচ্ছা দেখি, শ্রীকৃষ্ণ কীর্তনের যে সময় ক্লাস আছে, আজকে আপনাদের সাথে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস আছে? দেখো তো শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস আছে কিনা। যদি থাকে আজকে শ্রীকৃষ্ণ কীর্তন ক্লাস যদি থাকে, ওই ক্লাসের শেষে আমরা একটু সময় পাবো, আমরা ওখানে সমাসের বাকি যে একটু টপিক ছিল আমরা শেষ করে দিব। ওকে, সমাসের যে বাকিটুকু আছে ওইগুলো আমরা দিব। স্যার এগুলো ভাঙলে তো অনেক অনেকগুলো নাই, 9-10 বইটা খুলো ভাও, এতগুলো নাই। আমি তো বললাম যে তুই দিয়ে প্রশ্ন করলে হাতে গোনা 10টা উদাহরণ পাবা, যেগুলো মিলে যায়। 10টা উদাহরণ পাবা, এর বেশি পাবা না, অনেকগুলো না। এই 10টা যদি একটা বক্সে আটকাই রাখি তাহলেই হবে। কারণ এত কঠিন বিষয়টা আমরা যে সহজভাবে পারতেছি এটাই তো অনেক কিছু। কারণ পরীক্ষার নিচের কোনটি সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ, আপনি ব্যতিক্রম একটা যখন দিয়ে দেবে তখন আর পারবেন না, তবু এই চোরামি বুদ্ধি দিয়ে তো পারা যাবে। দাতা, এই যে দা যোগ 30, এগুলা কিছু কিছু আছে একটু মিলে 10টার বেশি হবে না, কিন্তু নিয়মগুলো যদি আমরা জান। আচ্ছা নিয়মগুলো একটু লেখেন। শব্দের শেষে ইষ্ণু থাকলে ইষ্ণু হবে, এরকম কয়েকটা সংস্কৃত কৃত প্রত্যয় একটু লেখেন, যে সংস্কৃত কৃত প্রত্যয়ের কয়টা সূত্র লেখেন। শব্দের শেষে তব্য থাকলে তব্য হবে, কয়েকটা সূত্র লেখায় তাহলে ইজি হয়ে যাবে। 1 নাম্বার, কয়েকটা সূত্র লেখেন সংস্কৃত কৃত প্রত্যয়ের। তব্য থাকলে কি হবে? তব্য। তব্য থাকলে কি হবে? তব্য। শব্দের শেষে তব্য থাকলে কি হবে? তব্য। এই প্রত্যয়ের বাকি অংশটা কালকে ধ্বনি বর্ণ শব্দ আছে না, ওর সাথে মিলে মিলে যাব আমরা, তাহলে সুবিধা হবে। কারণ এই টপিকগুলো শোনো, এই প্রত্যয় একটা ক্লাসে শেষ করা যায় না কখনোই, একটা ক্লাসে কখনোই সম্ভব না। আমি কাজ করব যে আমার সাথে আপনাদের আগামীকালও ক্লাস আছে, তো তাহলে আগামীকালও আমি এই সকাল 10টার ব্যাচে আমি ধ্বনি বর্ণটাও শিখাবো, ওই সাথে কিছু আধা ঘন্টা টাইম ব্যয় করব তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, ঠিক আছে না? তাহলে সুবিধা হবে, আপনাদের প্রত্যয়টা শেষ হবে, নতুবা কিন্তু আমাদের প্রবলেম হবে, কারণ এই প্রত্যয় কখনো 2 ঘন্টা শেষ করা যায় না। আমি আগামীকাল এর তোমরা একটু স্মরণ করাই দিবে আমাকে পড়ানোর আগেই, যে স্যার একটু প্রত্যয়টা রয়ে গেছে আমাদের, স্মরণ করাই দিলে আমার মনে থাকবে আর কি। আচ্ছা আজকে স্যার 3টায় আর 9টায় মধ্যযুগের ক্লাস আছে। আমি 3টার ব্যাচেও তাহলে মধ্যযুগের ক্লাসে আমি ওই শেষের মানে আধা ঘন্টা প্রথমে টাইম ব্যয় করব সমাসের ক্ষেত্রে। আপনারা একটু যারা 3টায় ক্লাস করবেন আর রাত 9টায়ও আমি পড়াবো, যখন যখন শ্রীকৃষ্ণ কীর্তন আছে ওই শ্রীকৃষ্ণের ওই প্রেম কাহিনীর ভিতরে একটু সমাসও পড়াই দেবো, তাহলে তাহলে ওই সমাসের বাকি অংশটুকু আপনাদের শেষ হয়ে যাবে। কিন্তু ঝামেলা করবে এর ভিতরে যদি কোনো নতুন স্টুডেন্ট আমাদের থাকে, বুঝছো, ওরা ঝামেলা করবে যে স্যার এই শেষে আবার কি ঢুকাইলেন, সমাস একই পাইলেন পিছন থেকে। তাহলে ওইটা কি করব, শেষের দিক দিয়ে স্মরণ করে, শেষের যে আধা ঘন্টা টাইম থাকবে আমাদের পড়ানোর, ওই শেষের আধা ঘন্টা আমরা ব্যয় করব সমাসের ক্ষেত্রে। তাহলে আমাদের এগুলো আপনারা যদি আমার স্মরণ করাই না দেন তাহলে কিন্তু ওগুলা পিছনে পড়ে থাকবে, এগুলো একটু স্মরণ করাই দিবেন আমাকে। তার শব্দের শেষে তব্য থাকলে কি হবে? তব্য। যেমন গন্তব্য, মন্তব্য, পঠিতব্য, পঠিতব্য। তাই শব্দের শেষে যদি তব্য থাকে তাহলে কি হবে?
প্রত্যয়ের ক্ষেত্রে তব্য হবে কিন্তু। যেমন গন্তব্য, এটা কি হবে? গন্তব্য মানে যাওয়া। আমি বলেছি যদি কোনো যাওয়ার ক্ষেত্রে মূল ধাতুটা কি হয়? গম। যদি কোনো কিছু যাওয়া বোঝায় সেক্ষেত্রে মূল ধাতুটা হবে গম। তাহলে গম যোগ কি বসবে? তব্য। এলো গন্তব্য। মন্তব্য, মূল ধাতুটা কি? মন যোগ তব্য, মন্তব্য। পঠিতব্য, কোনো কিছু পাঠ করা বা পঠিত বা পঠিতব্য, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে মূল ধাতুটা হবে পঠ, পঠ, পঠ। এগুলো আগে আজকে আপনারা পড়েন, সবচেয়ে সুবিধা হবে। আমি আজকে আপনাদের কৃতপত্রটা পড়তে দিই, ধাতুটা পড়তে দিই, নবম দশম বই থেকে পড়েন, তাহলে সুবিধা হবে আগামীকাল এটা ধরতে, অনেক সুবিধা হবে। মন যোগ তব্য, মন্তব্য পঠ, পঠিতব্য পাঠ করা, এক্ষেত্রে মূল ধাতুটা হবে পাঠ। তাহলে পঠ যোগ তব্য, পঠিতব্য। আবার পঠি না কিন্তু, মূল ধাতু কিন্তু পঠ। শব্দের শেষে এরকম বক্তব্য, নিবন্ধ পরীক্ষা ছিল না বক্তব্য, এরকম কর্তব্য বক্তব্য একই জিনিস কিন্তু। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, যেমন বক্তব্য কর্তব্য একই জিনিস কিন্তু। বক্তব্য কোনো কিছু বলা, বক্তব্য এই ক্ষেত্রে মূল ধাতুটা হয় বস। মনে থাকবে মূল ধাতুটা হয় কি? বস। বস যোগ তব্য। কর্তব্য কোনো কর্তব্যর ক্ষেত্রে মূল ধাতু হলো ক্রি। এটা মনে রাখবেন, কর্তব্যর ক্ষেত্রে কোনো কিছু করা বা করা উচিত, এক্ষেত্রে মূল ধাতুটা হয় ক্রি। ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য। এরপরে শিখবো শব্দের শেষে ইষ্ণু থাকলে ইষ্ণু হবে। ইষ্ণু, এই যে ইষ্ণু থাকলে ইষ্ণুই হবে। কোন শব্দে যদি ইষ্ণু থাকে সেক্ষেত্রে ইষ্ণুই হবে। যেমন চলিষ্ণু, ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু, এগুলো কিন্তু আসে। যেমন বর্ধিষ্ণুটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা খেয়াল রাখবেন। বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু, চলিষ্ণু, চলিষ্ণু, তারপর হলো ক্ষয়িষ্ণু, এগুলো কিন্তু আসে। আপনারা এই সূত্রগুলো সাজাবেন আর 9-10-এর উদাহরণগুলোই শুধু পড়বেন। নবম দশম শ্রেণীর বইয়ের বাহিরে কোনো উদাহরণ মুখস্থ করার দরকার নাই প্রত্যয়ের ক্ষেত্রে, শুধু নবম দশম শ্রেণীর উদাহরণ। শুধু এই সূত্রটা বসাবেন, নবম দশম শ্রেণীর বইয়ে যে কয়টা উদাহরণ দেয়া আছে ওই কয়টাই নোট খাতা করে ফেলবেন। তাহলে বর্ধিষ্ণু কোনো কিছু যদি বৃদ্ধি পাওয়া বোঝায় সেক্ষেত্রে মূল ধাতুটা হলো বৃদ্ধ, বৃদ্ধ। আমরা কিন্তু এর আগে শিখছিলাম ধাতু চ্যাপ্টারে যে বর্ধিষ্ণুর ক্ষেত্রে মূল ধাতুটা হলো বৃদ্ধ যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু। এই ইষ্ণু এটা কোনো সংস্কৃত কৃত প্রত্যয়। চলিষ্ণু, তাহলে আমরা জানি চল, এটা কিন্তু মনে রাখবেন ব্যতিক্রম চল, এটা কিন্তু তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যায়, তারপর আমি বলছি এটা ব্যতিক্রম, এটা মনে রাখবেন চল। তাহলে চল যোগ ইষ্ণু, চলিষ্ণু। এরপরে ক্ষয়িষ্ণু, এ কোনো কিছু যদি ক্ষয় পাওয়া বা ক্ষয়ে যাওয়া এরকম যদি বুঝায় এক্ষেত্রে মূল ধাতুটা হবে ক্ষি, ক্ষিয়তের রসইকা, ক্ষি যোগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু। কোনো কিছু যদি ক্ষয় পাওয়া বোঝায়, নবম দশম থেকে দিলেও পারবে না, অনেকে আবার বাইরেরটা কি লিখছে। আচ্ছা এটা লিখছেন, এটা লিখছেন, লেখা শেষ। কোন শব্দের শেষে ইষ্ণু থাকলে ইষ্ণুই হবে। শব্দের শেষে মান থাকলে সানস হবে। শব্দের শেষে যদি মান থাকে তাহলে সানস হবে, মান। কোন শব্দের শেষে যদি মান থাকে তাহলে হবে সানস। প্রত্যয়টা কি হবে? সানস। মান থাকলে সানস। যেমন দীপ্যমান, দীপ্যমান, বর্তমান, বর্তমান, বর্ধমান, বর্ধমান, চলমান। আচ্ছা দীপ্যমান, বর্তমান, বর্ধমান, চলমান, এইগুলা হলো। দেখি এটা কেমনে বিশ্লেষণ করব। আমরা জানি কোন শব্দের শেষে মান থাকলে প্রত্যয় অংশে কি বসাতে হবে? সানস। তাহলে দীপ্যমান, এই মূল সব ধাতুটা হলো দীপ, দীপ যোগ সানস, দীপ্যমান। এখন তুই দীপ, এগুলো কিন্তু মিলে না।
তুই দ্বীপ মিলে মিলে না, আমি বললাম যে তুই দিয়া প্রশ্ন মিলবে না, ঠিক আছে, এরকম 10টা শব্দ হতে পারে ব্যতিক্রম। এরপরে বর্তমান, কারণ এই প্রত্যয় অংশটা তো নাসির স্যারের টেকনিক দিয়ে তৈরি করে না, ব্যাকরণ বিদ্যা তৈরি করছে, যে তুই দিয়ে প্রশ্ন করলে খাঁটি বাংলা, তুই দিয়ে প্রশ্ন করলে সংস্কৃত, এগুলো তো আমরা বানিয়ে নিয়ে নিলাম আর কি। বর্তমান মূল ধাতুটা কিন্তু ব্রিথ, মূল ধাতুটা কি ব্রিথ, ব্রিথ বরে ব্রিথ খণ্ডতা, ব্রিথ যোগ সানস বর্তমান। তুই ব্রিথ মেলতেছে না কিন্তু উত্তর, তার মানে সংস্কৃত কৃত প্রত্যয়টা বর্ধমান। আমি আবার বলছি, কোন কিন্তু বৃদ্ধি পাওয়া, বর্ধমান, বর্ধিষ্ণু, এক্ষেত্রে মূল ধাতুটা কি ব্রিথ, ব্রিথ, তাহলে ব্রিথ যোগ সানস বর্ধমান, তুই ব্রিথ, উত্তর মিলতেছে না। চলমান, চল এটা কিন্তু ব্যতিক্রম, তুই চল এটা মেলে, কিন্তু আমি বারবার বলি এটা কিন্তু ব্যতিক্রম। তাহলে চলমান, চল যোগ সানস, অপশনে কিন্তু চল যোগ মান থাকবে, ব্রিথ যোগ মান থাকবে, ব্রিথ যোগ মান থাকবে, ওখানে টিক দিবেন না, এটা একটু টিক দিয়ে রাখেন, ব্যতিক্রম নিয়ম, শব্দের শেষে মান থাকলে সানস হয়, বুঝছেন? হুম, তাহলে আজকে আপনাদের আর জ্বালাবো না, বাকিটু জ্বালাবো আবার কালকে, ঠিক না? আরো নিয়ম আছে, আমাকে স্মরণ করাই দিবেন কালকে যখন আবার পড়াবো, কারণ এই প্রত্যয়টা ধারাবাহিকতা গেলে সুবিধা, কারণ একটু ফাঁকা ফাঁকা রেখে দিলে এগুলা ঝামেলা হয়, কারণ এটা কঠিন বিষয়, এগুলো কখনোই হয় না। আবার নেটে আমাদের আজকে সমস্যা করলো অনেক একটু। উইয়ার নাম্বারটা একটু রাখেন তো কমেন্টে, এই কে জানি বললা বরিশালে ও পজিটিভ ব্লাড আছে, এর নাম্বারটা একটু দাও তো। কি জানি বললা, সাবিকুন নাহার না জানো কে বলছিল, ও কি আছে না ভাগছে? উম, এই আওয়াজ দাও না কেন, এখন এখন আর নাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এরপরে আরেকটা ক্লাস আছে তো।